ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সের জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক্স পার্টে আমরা কিছু দূর দেখছি, এবং ইলেকট্রোস্ট্যাটিক্সে এই যে মানে যেই বিষয়গুলো আমরা দেখছিলাম সেগুলো হলো যে আমাদের এইমটা কি ইলেকট্রোস্ট্যাটিক্সে, আমাদের প্রত্যেকটা এই কোর্সটা পড়ে আমার লাভটা কি, এটা প্রথমে আপনার নিজের জানতে হবে, যাতে করে আপনি প্রথম ক্লাসেই আপনার ছাত্রদেরকে বলতে পারেন যে এই কোর্স পড়লে পরে তোমার এই অ্যাবিলিটি হবে, তুমি এই জিনিস করতে পারবা। তো ইলেকট্রোস্ট্যাটিক্স করলে পরে আমি বিভিন্ন ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন আছে, চার্জ মানে স্ট্যাটিক চার্জ, চার্জ মানে ইলেকট্রন প্রোটন, এই চার্জের ডিস্ট্রিবিউশন থেকে কোথাও যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, অবশ্যই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এবং এই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি, সেখান থেকে পোটেনশিয়াল, এবং যদি পোটেনশিয়াল বের করি তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি এখন অন্য চার্জ মুভ করে তাহলে ওয়ার্ক ডান হবে, কাজ হবে, এবং এই ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমি এগুলো করতে পারবো, আমি যন্ত্র বানাইতে পারবো। এবং ইলেকট্রিক ফিল্ড ইউজ করে অসংখ্য যন্ত্র আছে, অসংখ্য, মানে আপনি যে যন্ত্রের কথা বলেন না কেন, এই যে আমি এখন এই যে ইয়েতে দেখতেছি আমার ল্যাপটপের স্ক্রিন, এই ল্যাপটপের স্ক্রিনের ভিতরে এই যেটা হলো ডার্ক পিক্সেল আর যেটা হোয়াইট পিক্সেল, এই দুইটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে। একটার ভিতরে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হোয়াইট, একটাতে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়েছে এক পিক্সেলে যেটা হোয়াইট, আরেক পিক্সেলে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়নি, ওটা ব্ল্যাক। পিছনে আপনার ইয়ে আছে, আলো আছে, পুরাটা আলো, কোথাও কোথাও আলো আসতে দিচ্ছে, কোথাও কোথাও আলো আসতে দিচ্ছে না, এবং এই ব্লক করে দিচ্ছে, এবং এটা একটা লাইট গেটের মতো। আমি শুধু একটা এক্সাম্পল দিলাম। এই যত যন্ত্র আছে সব যন্ত্রই আপনি ধরেন যে ইলেকট্রিক ফিল্ড আছে, এবং ইলেকট্রিক ফিল্ডের কোনো অ্যাপ্লিকেশন আছে, এবং ওই ইলেকট্রিক ফিল্ড কতটুকু কাজ করতে পারে সেই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। সেই কারণে এই ইলেকট্রোডাইনামিক্স দরকার, এই ইলেকট্রোস্ট্যাটিক্স দরকার। ইলেকট্রোডাইনামিক্স অন দ্য আদার হ্যান্ড অনেক অনেক বেশি দরকারি। আমাদের যত কমিউনিকেশন আছে, এই যে আমার যে রেডিও কমিউনিকেশন, এই রেডিও ওয়েভ জেনারেট করতে হয়, যত কমিউনিকেশন আছে, হ্যাঁ, আপনার এই যে ওয়াইফাই থেকে শুরু করে রেডিও, টিভি, তারপরে আপনার যা বলেন, এই যে সেলফোন কমিউনিকেশন, সব কিছুর জন্য আপনার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে তৈরি করবেন, সেটাই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কেমনে তৈরি করবেন, আপনার কি এনার্জির কোন ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ তৈরি করবেন, সেই জিনিস জানতে গেলে পরে আপনার এই যে এই চ্যাপ্টার, এই কোর্সটা পড়তে হবে। তো ওইটা আমরা আশা করি যে আজকে লাস্ট ক্লাসের দিকে আমরা রেডিয়েশন চ্যাপ্টারটায় যাইতে পারবো এবং ওই সম্বন্ধে জানতে পারবো। তো আমি জাস্ট একটু শর্টকাটে একটু একটু দেখলাম, এবং আমি ওই আপনাদের বলছি যে খুব কম সময়, আপনার 4.5 ঘন্টার ক্লাসে আমি যতটুকু পারি আজকে একটু দেখাবো। তো ওই শুধু চুম্বক অংশগুলা যেগুলা ছাত্রদের কাছে ইন্টারেস্টিং, সেই ধরনের কিছু কিছু জিনিস আমরা ইয়ে করব। লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম যে আপনার ওই চার্জ ডিস্ট্রিবিউশন ছিল, এই যে এখানে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড বাইর করা, এটা হলো আমার এইম। ইলেকট্রিক ফিল্ড বের করা, যেমন আমি কুলম্বস ল একটা সিঙ্গেল চার্জ বা ডিসক্রিট চার্জের জন্য খুব ইজিলি বের করা যায় কুলম্বস ল ইউজ করে, তারপর সুপারপজিশন করে। কিন্তু আমার যদি একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন আছে, একটা আরবিট্রারি চার্জ ডিস্ট্রিবিউশন আছে, তখন আমার ওই ল্যাপ্লাসেস ইকুয়েশন সলভ করে আমার পোটেনশিয়াল আগে বাইর করতে হবে, আর পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ড আপনি এটা জানেন ইজি বের করা। তো এবং এটা রেজনি খালিদের বই থেকেও আপনারা দেখছেন, এইচএসসির বই থেকেও আপনারা দেখছেন। তো আমার এই যে কোনো ধরনের এরকম একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, চার্জ ডিস্ট্রিবিউশনের বের করার জন্য আমার ওই এরকম যে সেপারেশন অফ ভেরিয়েবল আপনাদের মনে আছে কিনা, এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, যে স্ফেরিক্যালি সিমেট্রিক একটা, যেহেতু স্ফেয়ার, স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল হলে আপনি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইউজ করবেন, এবং সেখানে পোটেনশিয়ালটা এরকম হবে। এটা লিজেন্ডার পলিনোমিয়ালস, অনেক জায়গায় ইউজ হয়, এগুলো লাস্ট ক্লাসে আমরা দেখছি। এরপরে বাউন্ডারি কন্ডিশন, এই বাউন্ডারি কন্ডিশন আছে, এখানে আননোন আছে এএল বিএল, এগুলার মান জানার জন্য এই যে দুইটা বাউন্ডারি কন্ডিশন, ওটা ইউজ করে এএল বিএল এর মান বের করে আমি বের করতে পারবো এই পোটেনশিয়াল
পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ড থেকে সিগমা চার্জ ডিস্ট্রিবিউশন ওই পোটেনশিয়ালের উপরে। তাহলে এই ধরনের অনেক কিছু আমরা করতে পারি, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি। আমরা শেষ টপিক বোধহয় দেখছিলাম একটা ডাইপোল, মনোপোল, ডাইপোল, কোয়াড্রোপোল, অক্টোপোল, এগুলা হইলো চার্জের কম্বিনেশন। ডাইপোল, আমার এই যে ডাইপোলের যে কত ধরনের যন্ত্র আছে ডাইপোল দিয়ে, আপনার এই ছোট ছোট মনে করেন যে আপনার সেন্সর আছে না, সেন্সর ধরেন আপনার মেডিকেল সেন্সর, মেডিকেলে আপনার শরীরে গ্লুকোজ কতটুকু আছে, আপনার শরীরে কোনো একটা এনজাইম কোলেস্টেরল কতটুকু আছে। এখনকার দিনে গ্লুকোজ আবার কন্টিনিউয়াসলি মেজার করে দেয়, আমার শরীরে একটা স্ট্রিপ লাগাই দিবে আঠার মতো, 15 দিন থাকবে, আপনার ফোনে অটোমেটিক আপনি গ্লুকোজ মনিটর করতে পারবেন, এবং গ্লুকোজ কমে গেলে আপনি খাবেন, মানে করবেন এইগুলা। তো এই ধরনের জিনিসগুলোর ম্যানিপুলেশন কেমনে হয় ওই আপনার সেলের ভিতরে, হ্যাঁ, তারপরে আপনার প্রোটিনের ভেতরে ইলেকট্রন আসতেছে এবং ডাইপোল ক্রিয়েট হইতেছে, এই ডাইপোল মোমেন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড মেজার করতেছেন, এবং সেখান থেকে আপনি বুঝবেন যে আপনি গ্লুকোজ কত। তো এই যে কোনো যন্ত্র সবগুলাতেই এই ইলেকট্রিক ফিল্ড, এই ডাইপোল আছে, কোয়াড্রোপোল আছে, এবং সেগুলার মোমেন্ট জানতে হয়। তো আমাদের এখানে যেহেতু বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং পার্টটা অতখানি নাই, তারপরও আমি চেষ্টা করব এখানে কিছু কিছু আপনাদের বলা। এই এই যে এখানে ডাইপোলটা আপনারা অলরেডি রেজনিখালিতে জানেন। আমি যদি এরকম, এটা হইলো একটা আরবিট্রারি পোটেনশিয়াল 1/r, রোটা হইলো চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি আর কি, ডি টাউটা হইলো আপনার, এটাকে বলে হইলো স্মল ভলিউম এলিমেন্ট, ডি টাউ প্রাইম, এখানে হইলো ডিআর, ডিএক্স, ডিওয়াই, ডিজেড, বা ডিআর, ডি থিটা, ডি ফাই, তিনটা গুণ করলে ডি টাউ হবে। আর এই স্ক্রিপ্টার আর আর প্রাইম, এগুলা তো মনে আছে আপনাদের, লাস্ট ক্লাসে বলছিলাম যে স্যার বি তো ভেক্টর পটেনশিয়াল স্যার। কোনটা? ভিটা স্যার? না না, ভিটা হইলো স্কেলার পটেনশিয়াল, স্কেলার পটেনশিয়াল। এটা হইলো ভেক্টর পটেনশিয়াল। মানে ভিটা হইলো পটেনশিয়াল, যে পটেনশিয়াল আপনি রেজনিখালিতে পড়ছেন, এইচএসসির বইতে যে পটেনশিয়াল পড়ছেন, এটাই হইলো ওই একই পটেনশিয়াল। আর ভেক্টর পটেনশিয়াল এখনো পড়েন নাই, মানে এই এখন ইন্ট্রোডিউস হবে, এখনো পড়েন নাই, মানে হইলো ওইটা ওই ইলেকট্রোডাইনামিক্স এর ম্যাগনেটিক ফিল্ডের সাথে রিলেটেড, যখন চার্জ মোশনে থাকে তখন ভেক্টর পটেনশিয়াল আসবে। এটা হলো স্কেলার পটেনশিয়াল। এই স্কেলার পটেনশিয়ালে আপনি দেখেন আর প্রাইম আর স্ক্রিপ্টার, এগুলো আপনাদের বলছিলাম, এখানে আপনার ডি টাউ প্রাইম, এখানে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, একটা এই চার্জ আছে, সরি, এখানে একটা চার্জ আছে ডি টাউ এর এখানে। এখন এই ডি টাউ এর যে চার্জ, এই চার্জটা আমার এইখানে হইলো সেন্টার, কোঅর্ডিনেটের সেন্টার, এখান থেকে ডি টাউটা যেখানে চার্জ আছে বা সোর্স পয়েন্ট, সেটা হলো আর প্রাইম দূরে, পি পয়েন্টে হইলো আমার ফিল্ড পয়েন্ট, এখানে আমি ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল বাইর করব। আর এই সোর্স পয়েন্ট থেকে ফিল্ড পয়েন্টের দূরত্ব হইলো স্ক্রিপ্টার। এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে আপনাদের বলছি, এটা হলো এই বইয়ের নোটেশন। তাহলে এই যে এটা হইলো একটা ট্রায়াঙ্গেল, এখানে ওই ল অফ কোসাইন দিয়ে আমি এটা লিখতে পারবো, এবং এটা একটু ম্যানিপুলেশন করলে পরে এখান থেকে এই জিনিসটা এইভাবে আসে। এই যে এখানে এই পার্টটা, এই দুইটা পার্টকে আমি এপসাইলন ধরলাম, একটা জাস্ট, আমরা ফিজিক্সে সবসময় এই বড় বড় মানে যে এক্সপ্রেশন আছে তাকে ছোট করার চেষ্টা করি, এখানে এক্সপাইলন দিয়ে ছোট হইলো, তারপরে এখানে আপনার বাইনোমিয়াল এক্সপেনশন করব 1 + e, এই দাঁড়াইলো, এবং এখান থেকে আপনি দেখবেন যে ডাইপোল, মনোপোল, কোয়াড্রোপোল টার্মগুলো চলে আসলো। এখন আপনি এই যে এপসাইলনের মানটা, এই যে এপসাইলন, এই মানটা এখন এখানে বসায় দেন, এখানে যদি বসান, এই যে এখানে এই বসে গেল। এখন আপনি ওই কস থেটা টার্ম, কস স্কোয়ার থেটা, কস কিউব থেটা, এই যে এইভাবে করে আলাদা আলাদা করেন, করলে পরে এই যে এখানে কস থেটা প্রাইম 3 cos স্কোয়ার থেটা -1/2 এনে 5 cos কিউব থেটা, এই টার্মগুলা কি বলেন তো? এই যে এইটা একটা টার্ম, আঁকা যায় কিনা,
এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। এই টার্মগুলা কি কেউ বলতে পারেন? লেজেন্ডাস পলিনোমিয়াল স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তাহলে এই এই পলিনোমিয়াল গুলা থেকে তাইলে আমরা ওই P01, P02, P03 এইভাবে আমরা ইয়ে করলাম, এই যে Pn cos θ। এই জিনিসটাকে এখন এই যে একদম শর্টকাটে খুব ইয়েতে, যেহেতু এগুলো লিজেন্ডার পলিনোমিয়ালস, এখানে হলো এখানে r এর টু দি পাওয়ার 1 স্কোয়ার কিউব, এই টার্মটা, এটা ইজি আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারলাম। এবং ওই 1/r যদি আমি বসাই দেই, এই হইলো আমার মাল্টিপল এক্সপেনশন। এবং এইটার থেকে যদি আমি এইটাকে ডিরাইভ করি, n এর মান 1, 2, 3 বসাই, এই দাঁড়াইলো। তাহলে এইখান থেকে আপনার ডাইপোল টার্ম এবং কোয়াড্রা, এই যে এটা ডাইপোল, এটা আপনারা করছেন, এই যে কোয়াড্রোপল, এটা হলো মাল্টিপল এক্সপেনশন। তাহলে এখান থেকে মনোপল এবং ডাইপোল টার্ম সেভাবে বের করবেন। তো এটা একটা খুব এলিগেন্ট একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল আমরা দেখলাম। এই চ্যাপ্টারে আমাদের ইলেকট্রিক ফিল্ডে ডাইপোল, ওই জিনিসটা আবার এখানে দেখাইছে, আমরা আর এখানে এগুলো দেখবো না, এগুলো অলরেডি আমরা জানি। ইলেকট্রিক ফিল্ড রেজনিক্যালিটি দেখছি। আমাদের এই চ্যাপ্টারটা আমরা শেষ করি। এরপরে হলো ইলেকট্রিক ফিল্ড ইন ম্যাটার্স। আমরা এখন পর্যন্ত যেটা করছি সেটা হলো ভ্যাকুয়ামে ইলেকট্রিক ফিল্ডের কথা আমরা এতক্ষণ বলছি। এখন আমরা ম্যাটার মানে ডাইইলেকট্রিক মানে যেটা হলো ইনসুলেটর। ইনসুলেটরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড দিলে তখন কি হবে আপনাদের এটা সলিড স্টেট ফিজিক্সে ডাইইলেকট্রিক্স বলে একটা চ্যাপ্টার আছে। আপনারা সলিড স্টেট ফিজিক্সের 4th ইয়ারের সলিড স্টেট ফিজিক্স আপনারা পড়াইছেন না? যারা যারা পড়াইছেন তারা জানেন। এবং এখানে এবং হ্যালো, কেউ বলছেন কিছু? এবং গোলাম ভুইয়া স্যার বোধহয় এটা পড়াইছে কিছু। এইখানে দেখেন, এটা হলো ইনডিউস ডাইপোল মোমেন্ট পি, আর এখানে ই ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যদি দেন, এবং আপনার ইনসুলেটর মানে কি, ইনসুলেটর বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস মানে কি, এটা যদি আপনি আরো একদম ভিতরে অ্যাটমের দিকে যান, আউটার মোস্ট শেলের ইলেকট্রন হইলো খুব টাইটলি বাউন্ড। এর ফলে রুম টেম্পারেচারে যে এনার্জি আছে কেটি, দিস ইজ নট এনাফ, যে এই কেটি ইজ নট এনাফ যাতে করে আউটার মোস্ট শেলের ইলেকট্রনটা লুজ হয়। তার মানে এইখানে আপনার মাঝখানে তো আপনার একটা নিউক্লিয়াস আছে, আর এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রনের ক্লাউড, এগুলো ইলেকট্রনের ক্লাউড। তাহলে ইলেকট্রন ইজ নট লুজ, মানে এটা বাউন্ড, অ্যাটমটা বাউন্ড। এখন এই অ্যাটমের ভিতরে যদি আপনি ইলেকট্রিক ফিল্ড দেন, এটা কি গত ক্লাসে আমি দেখে বলছি কিনা জানি না, আমি কি এটা কি শেষ করছিলাম নাকি? কেন জানি মনে হইতেছে না স্যার, না। আচ্ছা আচ্ছা, তাইলে আমি এখানে যাই। আচ্ছা, এখন আপনি যদি এই অ্যাটমটা মনে করেন আপনি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলেন, ইলেকট্রিক মানে একটা ক্যাপাসিটরের ভিতরে এই অ্যাটমটা রাখলেন, তখন কি হবে? এই যে ইলেকট্রন ক্লাউড, এই ইলেকট্রন ক্লাউডটা মুভ করবে এই পজিটিভ প্লেটের দিকে। ইলেকট্রন ক্লাউডটা আগে ওখানে ছিল, এখন নতুন পজিশন হলো এইটা। আর পজিটিভ এই যে প্রোটনটা ছিল সেটাও মুভ করে নতুন পজিশন হলো এইটা। আগে ইলেকট্রন ক্লাউড এবং এই প্রোটন বা নিউক্লিয়াস তার ভিতরে কোনো দূরত্ব ছিল না, তাদের সেন্টার একই জায়গায় ছিল। এখন ইলেকট্রন ক্লাউডের সেন্টার এখানে আর নিউক্লিয়াসের সেন্টার এখানে, এই দুটার মধ্যে দূরত্ব আসছে, এই দূরত্ব হইল ডি। এই দূরত্বটা ইনডিউসড হইল, এবং দুইটা কিন্তু একই চার্জ। তার মানে কি হয়ে গেল? এটা কি তৈরি হইলো? এটা একটা ডাইপোল তৈরি, ডাইপোল হলো স্যার, ডাইপোল হইলো, এটা ইনডিউসড ডাইপোল। এবং এটাকে বলে ইলেকট্রনিক কন্ট্রিবিউশন। ইলেকট্রনিক মানে যেহেতু ইলেকট্রন, আমি আর লিখতেছি না, এত লেখা দিয়ে নাই, ইলেকট্রন যেহেতু আছে, ইলেকট্রনিক কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশনের ফলে যতগুলো অ্যাটম আছে এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালে বা ইনসুলেটরে, প্রতিটা অ্যাটম এভাবে করে ইনডিউসড হবে, ইনডিউসড ডাইপোল মোমেন্ট তৈরি হবে। এবং আপনি এখান থেকে কমন সেন্স, ইলেকট্রিক ফিল্ড যত বেশি, এখানে পজিটিভ চার্জের পরিমাণ যত বেশি, এখানে নেগেটিভ চার্জের পরিমাণ যত বেশি, তত বেশি ইলেকট্রিক ফিল্ড হবে। ইলেকট্রিক ফিল্ড যত বেশি, ডাইপোল মোমেন্ট তত বেশি, মানে এই দূরত্ব ডি এর মান তত বেশি হবে। ডি এর মান যত বেশি হবে,
পি সমান কিউ ইন্টু ডি, তাহলে পি এর মান তত বেশি হবে, এবং এইটা একটা কনস্ট্যান্ট প্রপোর্শনাল, ই ইজ প্রপোর্শনাল টু পি, এবং একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে। এই কনস্ট্যান্টটাকে বলে অ্যাটমিক পোলারাইজেবিলিটি। কোন অ্যাটমকে কত এফেক্টিভলি পোলারাইজ করা যায়, তা সেটা এই আলফা দিয়ে আমরা ইয়ে করি। এবং আলফার মান এই যে অ্যাটমের ডাইপোল মোমেন্ট বেশি হবে সেম ইলেকট্রিক ফিল্ড দিয়ে, তার আলফার মান বেশি। এই যে সিজিয়ামের আলফার মান বেশি, হাইড্রোজেনের কম, হিলিয়ামের কম, এই যেভাবে করে দেখেন পটাশিয়ামের বেশি। তাহলে এটা হলো অ্যাটমিক পোলারাইজেবিলিটি। যে অ্যাটমের পোলারাইজেবিলিটি বেশি, ওই অ্যাটমের ম্যাটেরিয়াল দিয়ে আমি বেশি এনার্জি স্টোর করতে পারবো। দেখেন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনের দিকে চলে গেলেন। এই নাম্বারগুলা এমনি একটা অ্যাবস্ট্রাক্ট নাম্বার, কিন্তু এই নাম্বারটা কেন আমার জানার দরকার? আমি যদি এখন ক্যাপাসিটার বানাইতে যাই, যে ক্যাপাসিটারে আমি কম ইলেকট্রিক ফিল্ড দিয়ে বেশি ডাইপোল মোমেন্ট তৈরি করব, যাতে বেশি এনার্জি আমি স্টোর করতে পারি, তাইলে পরে আমি এখন এই ধরনের ম্যাটেরিয়াল আমি চুজ করব। তাইলে পরে আমার বেশি এনার্জি স্টোর করে রাখতে পারবো। আচ্ছা, এখন আপনার এই যে একটু আগে আমি যেই এখানে তো ছবিটা আঁকাই ছিল, কামাখ্যা আমি ছবি এঁকে সময় নষ্ট করলাম। এই যে এখানে আপনার ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে, দুইটার ভিতরে দূরত্ব হয়েছে ডি, এবং সেইখানে আপনার ওই আলফার মান বাইর করছে, ইলেকট্রিক ফিল্ড কত, ডাইপোল মোমেন্ট কত, যে পি ইকুয়াল টু কিউ ডি, এবং ওখান থেকে আলফা কত। তাহলে এইটা একটা আপনার ইয়ে যেটাকে বলি আমরা পোলারাইজ করার একটা পদ্ধতি। এটা হলো অ্যাটমের পোলারাইজেশন, একটা অ্যাটম বা ইলেকট্রনের কন্ট্রিবিউশন যেটা। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বলছিলাম, ওই যে ওখানে পি ইকুয়াল টু আলফা ই, এবং আলফার মানটা আমি কনস্ট্যান্ট ধরছি, পি ইকুয়াল টু আলফা ই। আচ্ছা, এই পিটা ডাইপোল মোমেন্ট, এটা কোন দিকে হবে? আমরা তো ক্রিস্টাল, এখন ক্রিস্টালে, সলিড ক্রিস্টালে আপনার যে অ্যাটমগুলা সজ্জিত আছে, অ্যাটমগুলার সজ্জা কি সব অ্যাঙ্গেলে একই রকম? এক্স অ্যাক্সিসে একরকম হইতে পারে, ওয়াই অ্যাক্সিসে একরকম হইতে পারে, একদম সিম্পল কিউবিক। জেড অ্যাক্সিসে একই রকম হইতে পারে সিম্পল কিউবিকের ক্ষেত্রে। কিন্তু এক্স এবং ওয়াই এর দিকে 45 ডিগ্রিতে যদি যান, তখন দেখবেন যে আপনি কর্ণগুলা দেখবেন, প্রতিটা কিউবের কর্ণ। তাইলে পরে কি হইলো? তখন আপনার অ্যাটমগুলা দূরে দূরে আছে, সব দিকে একরকম না অ্যাটমের সজ্জা। আনপোলারাইজড স্যার ওই সময়। হ্যাঁ, ওই সময় স্যার আনপোলারাইজড স্যার। না ভাই, এখানে পোলারাইজেশনে কিছু বলতেছি না আমি। আচ্ছা, আমি ছবি আঁকি, আমি একটা জিনিস দেখাই আপনাকে। তাইলে আমি বলতেছি, এই যে মনে করেন যে আমি ক্রিস্টাল, একটা 2 ডাইমেনশনাল ক্রিস্টাল আঁকলাম আমি। দেখেন, আমরা ধরে নেই এই প্রতিটা পয়েন্টের দূরত্ব, প্রতিটা পয়েন্ট থেকে নেইবারিং পয়েন্টগুলো সবগুলোর দূরত্ব সমান। এখন এটা 2 ডাইমেনশনাল ক্রিস্টাল, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, বা ওয়াই অ্যাক্সিস ওইটা এক্স অ্যাক্সিস, যেটাই হোক না কেন। এখন এইখানে আপনার এই ওয়াই অ্যাক্সিসে যদি আপনি দেখেন, এইদিকে একই রকম দেখতে, এবং এক্স অ্যাক্সিসে যদি দেন একই রকম দেখতে, একই রকম দূরত্ব আছে, একই রকম দূরত্ব আছে। তার মানে এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড দেন, এখানে আলফার মান একই হবে, এইদিকেও ইলেকট্রিক ফিল্ড দিলে আলফার মান একই হবে, দূরত্বও এক, অ্যাটমগুলোও এক, সবকিছু এক। এইদিকে যদি দেন, এইখানে দেখেন এইটার দূরত্ব ভিন্ন পয়েন্টগুলার, এইদিকে যদি দেন পয়েন্টগুলার দূরত্ব ভিন্ন, পয়েন্টগুলার সজ্জা ভিন্ন। এইদিকে দেন একরকম, এইদিকে দেন একই রকম, ডিফারেন্ট টাইপের। এই যে এখানে দেন ডিফারেন্ট টাইপ, তাইলে ওই সব জায়গায় আলফার মান ভিন্ন হবে। কারণ ওই যে ডাইপোল মোমেন্ট তৈরি করবেন, যে অ্যাটমের সংখ্যাও কম, অ্যাটমের দূরত্বও কম, দূরত্ব চেঞ্জ করতেছে, এইগুলা ভিন্ন ভিন্ন। তাইলে এরকম যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে এই আলফাটা হইল ডিরেকশনাল ডিপেন্ডেন্সি আছে, একটা ক্রিস্টালের এক এক দিকে এক এক রকম। এই কারণে এই আলফাটাকে আমরা আইসোট্রপিক, আমরা এতক্ষণ ধরছিলাম আইসোট্রপিক মানে হইলো যে সলিডের সব দিকে একই রকম দেখতে, আপনি যেই দিকে তাকান না কেন দেখতে একরকম।
লিকুইড আইসোট্রপিক হইতে পারে, অ্যামরফাস ম্যাটেরিয়াল আইসোট্রপিক হইতে পারে, ক্রিস্টাল কখনো আইসোট্রপিক না। তাহলে ক্রিস্টালের জন্য আমার এরকম টেনসর লাগবে, এই যে এক্স অ্যাক্সিসের সাথে এক্স এর সাথে ওয়াই এর ডিরেকশনে আলফা এক্স ওয়াই, এখানে একটা ভিন্ন এক্স জেড, এগুলো ভিন্ন। এই যে এইটা একটা ইয়ে দিয়েও আমরা এটাকে বলে পোলারাইজেবিলিটি টেনসর, আলফা এক্স ওয়াই আলফা এক্স জেড। এইটা 9টা এলিমেন্ট আছে আমাদের, ওই সাবসেপ্টিবিলিটি টেনসর, পোলারাইজেবিলিটি টেনসর, এগুলো হলো টেনসর, যেহেতু এক এক দিকে এক এক রকম। অ্যালাইনমেন্ট অফ পোলার মলিকিউলস, এই জিনিসটা আপনারা রেডিক্যালিটিতেও দেখছেন। এই যে এইটা হলো ওয়াটার, এবং ওয়াটারের একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে। এই যে এই দিকে যে ডাইপোল মোমেন্ট গুলো এই দিকেও আছে, এই যে এই ডাইপোল মোমেন্টের এই হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে যায়, শুধু ভার্টিক্যাল কম্পোনেন্টটা থাকে। এই ভার্টিক্যাল কম্পোনেন্ট এই যে এই প্রজেকশন গুলো একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট দিবে পি। তাহলে এখন এই পি কে যদি আপনি এখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখেন, তাহলে এই পি এর একদিকে পজিটিভ আছে একদিকে নেগেটিভ আছে, এবং এইভাবে করে আপনার পজিটিভটা একদিকে যাবে, নেগেটিভটা আরেকদিকে যাবে, একটা টর্ক তৈরি হবে, টর্ক। তার মানে অ্যালাইন হইল। তাহলে দিস ইজ অ্যানাদার প্রসেস অফ পোলারাইজেবিলিটি বা পোলারাইজেশন করার আরেকটা পদ্ধতি। যদি আপনার ইয়ের ভিতরে, আপনার ম্যাটেরিয়ালের ভিতরে অলরেডি ইনবিল্ট ডাইপোল মোমেন্ট থাকে। ইনবিল্ট ডাইপোল মোমেন্ট মানে ওখানে একটা মলিকিউল আছে, যে মলিকিউলের ভিতরে এই ওয়াটার আছে, মনে করেন ওয়াটার হইলো একটা, ওয়াটারের ভিতরে ইনবিল্ট ডাইপোল মোমেন্ট আছে, অলরেডি ডাইপোল মোমেন্ট আছে। এরকম অনেক কেমিক্যাল ছোট ছোট ইয়ে আছে, মলিকিউল আছে, যেগুলা আমরা অনেক সময় তৈরি করি। এরকম মলিকিউল গুলা আমার কোনো একটা আরেকটা মলিকিউলের ভিতরে লাগাই দিয়ে ওই মলিকিউলটা তৈরি করি, এমন করে যে, এবং ওইগুলো তৈরি করে, যেমন আমি বলি লিকুইড ক্রিস্টাল মলিকিউল, যেটা আমি একটু আগে আমরা আপনাদের বলতেছিলাম যে আমাদের যে এই যত ডিসপ্লে আছে, এলসিডি ডিসপ্লে, এগুলা যদিও এখন বলে এলইডি, যদিও বলে এলইডি ডিসপ্লে ছাড়া আর কোনো ডিসপ্লে নাই। আপনি যেখানেই যান না কেন, এখন আপনার সেলফোনের ইয়ে থেকে যত আপনার এই যে আমি যে প্রজেক্ট কথা বলতেছি, ল্যাপটপ থেকে শুরু করে যে কোনো স্ক্রিন, এই এলসিডি ডিসপ্লে আর এলইডি ডিসপ্লে একই। এই লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে আপনার ওই লিকুইড ক্রিস্টাল ইউজ করে, এবং ব্যাকলাইট, আপনাকে বলছিলাম ব্যাকলাইট, পিছনে লাইট থাকে, এই লাইটটা হইলো আপনার ফ্লোরেসেন্ট বাল্ব ইউজ করতো। তখনকার দিনে এলইডি লাইট আবিষ্কার হয় নাই। এলইডি লাইট মানে হোয়াইট এলইডি আবিষ্কার হয়, আগে রেড এলইডি অনেক আগে আবিষ্কার হয়েছে। আপনারা যখন ছোট ছিলেন তখনকার দিনেও আপনি রেড এলইডি বা ইনফ্রারেড এলইডি এগুলো দেখছেন, এটা দিয়ে আপনি ইয়ে করতো, আপনার এই যত রিমোট কন্ট্রোল আছে সব ইনফ্রারেড এলইডি, গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এইটা অনেক আগে এলিমেন্ট আবিষ্কার হয়েছে। ওই কিছুদিন আগে আপনার 80s এর দিকে জাপানি সায়েন্টিস্ট তারা ব্লু এলইডি আবিষ্কার করছে, এবং তারপরে ব্লু এলইডি, রেড এলইডি বা গ্রিন এলইডি, এই যে RGB, এই তিনটা মিক্স করে আপনি হোয়াইট এলইডি বাইর করতে পারতেন, এবং বাইর করা যায়। তো সেইটা একটু কষ্টকর। তার থেকে আরো বিজ্ঞানীরা দেখলো যে আরেকভাবে বাইর করা যায়, তো যেটা হলো যে আমি যদি ব্লু এলইডিটা থাকে, ব্লু এলইডির সাথে এর কমপ্লিমেন্ট কালারের একটা ফ্লোরেসেন্ট ডাই যদি ব্লু এলইডির সাথে লাগাই, কমপ্লিমেন্ট বুঝেন নাকি? কমপ্লিমেন্ট কথার অর্থ কি বলেন তো? পরিপূরক স্যার। পরিপূরক, হ্যাঁ। তার মানে ব্লু এর পরিপূরক যেই কালারটা হবে, ওই কালারের সাথে ব্লু যদি মিক্স করি, তাহলে কি কালার হবে? সাদা হবে, রাইট। তাইলে ওই ব্লু এর সাথে তার কমপ্লিমেন্ট কালারের একটা ফ্লোরেসেন্ট ম্যাটেরিয়াল, ফ্লোরেসেন্ট ডাই কাছে দিয়ে দিলাম, দিয়ে তারপর ব্লু লাইটটা আমি অন করলাম। ব্লু লাইট অন করার ফলে ওই ফ্লোরেসেন্ট ডাই থেকে মানে ফ্লোরেসেন্ট ব্লু লাইট অ্যাবজর্ব করে ব্লু এর পরিপূরক যেটা, সেটা তো আপনার লঙ্গার ওয়েভলেন্থ হবে। ব্লুটা হইলো হাই এনার্জি ফোটন, লো এনার্জি ফোটন বাইর হবে অবশ্যই। তার মানে ফিজিক্স কোনো ভায়োলেশন হচ্ছে না ফিজিক্সের। তো ওখান থেকে এই দুইটা মিলায় তারপর হোয়াইট এলইডি বানানো হয়ে গেল।
তো যাই হোক, এই হোয়াইট এলইডি হইলো আমরা ছোটবেলায় দেখি নাই, আপনারাও দেখেন নাই। হোয়াইট এলইডি আসছে ধরেন 10 বছর হইলো, 10-15 বছর, এবং এখন তো আপনি দেখেন যে সব জায়গায় হোয়াইট এলইডি। তো এই হোয়াইট এলইডি এটার ইয়ে হইলো যে সুবিধা হইলো যে এটার লং লাইফ টাইম অনেক ভালো, এবং আপনার ইয়েটাও ইন্টেন্সিটিও ডিটোরিয়েট করে না। তো এই হোয়াইট এলইডি দিয়ে আপনার ব্যাকলাইট দেয় এলসিডি, এই কারণে এটাকে এলইডি ডিসপ্লে বলে। আমি যেই কথাটা বলার জন্য এখানে আসছিলাম এটা হইলো লিকুইড ক্রিস্টাল মলিকিউল গুলা এরকম রড শেপ মলিকিউল। এই রড গুলা এইখানে একটা করে ডাইপোল মোমেন্ট লাগায় দেয়। যারা অর্গানিক কেমিস্ট, অর্গানিক লাইট এমিটিং ডায়োড ওলেড, এখন নতুন ডিসপ্লে আসছে অর্গানিক, এই যে এখন সব কেমিস্ট্রি বেসড হয়ে যাইতেছে অর্গানিক, আপনার ডাইসেন্সিটাইজ সোলার সেল বা অর্গানিক সোলার সেল, এগুলো আস্তে আস্তে চলে আসবে, আসতেছে নতুন এগুলা পলিমার দিয়ে আপনার সোলার সেল বানাইতেছে। আপনার শরীরে সোলার সেল, শরীরে আপনার ড্রেস পরবেন, এই ড্রেসটা হলো আপনার ফ্লেক্সিবল, এবং এর ভিতরে একটা পলিমার কোটিং রং করে দিবে, এই রঙের ভিতরে আপনার 2-3টা কোটিং থাকবে, সেখান থেকে সোলার সেল তৈরি হচ্ছে। তাহলে এই যে এই মলিকিউলের মধ্যে এই যে এটা হলো একটা ডাইপোল মোমেন্ট আছে, এটা হলো সায়ানো গ্রুপস, কার্বন নাইট্রোজেন, এই দুইটা যখন একসাথে থাকে তখন একটা ডাইপোল তৈরি হয়। এবং এখানে যদি আমি ইলেকট্রিক ফিল্ড দেই, ইলেকট্রিক ফিল্ড দিলে এই মলিকিউলগুলোকে আমি এইদিকে ওরিয়েন্ট করতে পারি বা ওইদিকে ওরিয়েন্ট করতে পারি, এবং এই ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে আপনার, এটা আমি আরো ডিটেলসে আমি যাইতে পারতেছি না, সময় নাই, পোলারাইজ লাইট, এবং এই পোলারাইজ লাইট দিয়ে যদি পোলারাইজ এবং অ্যানালাইজার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে আলো পাস করতে পারে না। পোলারাইজ এবং অ্যানালাইজারের মধ্যে যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে বা 360 ডিগ্রি, তাহলে পরে আলো পাস করে, এবং এই প্রিন্সিপালকে ইউজ করে আমি আলোকে একবার পাস করি, মানে আলোর লাইট পাস করে কোনো রাস্তা দিয়ে, কোনো রাস্তা দিয়ে পাস করে না, এবং এটাই হলো বেসিক প্রিন্সিপাল অফ এলসিডি বা এলইডি ডিসপ্লে। তাহলে এইখানে আমি দেখেন এই ডাইপোল মোমেন্ট ইউজ করছি এই মলিকুলার গুলার মধ্যে। তো আমি এটা একটা এক্সাম্পল দিলাম, শত শত এক্সাম্পল এরকম আছে। আচ্ছা যাই হোক, এই যে ডাইপোলকে ওরিয়েন্ট করলাম, তার মানে আমার আগে ডাইপোল ছিল বিভিন্ন দিকে, ডাইপোল বিভিন্ন দিকে, তারপরে যখন আমি ইলেকট্রিক ফিল্ড দিলাম সবগুলা ওরিয়েন্ট হয়ে গেল একদিকে, তাহলে নেট ডাইপোল মোমেন্ট তৈরি হলো। তাহলে এইটা আরেকটা কন্ট্রিবিউশন অফ পোলারাইজেশন। এছাড়া আরেকটা কন্ট্রিবিউশন আছে, 3টা মোট কন্ট্রিবিউশন। আরেকটা হইলো যে ধরেন যদি আপনার এই যে ডাইপোলটাই থাকলো, মনে করেন ডাইপোলের একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, এটা ওরিয়েন্ট হয়েছে, ওরিয়েন্ট হওয়ার পরে আমি ইলেকট্রিক ফিল্ড আরো বাড়াইছি, আরো বাড়াইলে কি হবে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুইটা দুই দিকে যাবে না? একদিকে তো পজিটিভ প্লেট আছে নাকি, ওই যে আপনি ছবি আঁকছিলাম একটু আগে, একদিকে নেগেটিভ প্লেট আছে, তাইলে এই যে এখানে যে পজিটিভ প্লেট সেটা নেগেটিভের দিকে আকৃষ্ট হবে, নেগেটিভ যে অংশটা ওই মলিকুলের সে পজিটিভের দিকে অংশ করবে, করে এটা দূরত্ব বাড়বে, দূরত্ব যদি বাড়ে ডাইপোল মোমেন্ট বাড়বে, এবং সেটা আরেকটা কন্ট্রিবিউশন টু পোলারাইজেশন। তাহলে এই 3টা কন্ট্রিবিউশনের কারণে আমি একটা ম্যাটেরিয়ালকে পোলারাইজ করতে পারি, এবং এই পোলারাইজ করে আমরা এই এনার্জি স্টোর করতে পারি। এগুলো আপনাদের কি সলিড স্টেট ফিজিক্সে পড়াইছিল? হ্যালো, আমার কথা কি আপনারা শুনতে পারতেছেন? স্যার স্যার শোনা যাচ্ছে স্যার। সলিড স্টেট ফিজিক্সে ডাইইলেকট্রিক্স এর একটা চ্যাপ্টার আছে, ওখানে কি এই জিনিসগুলা দেখছিলেন আপনারা? এই যে ভুইয়া স্যার কি দেখাইছে কিনা বলেন না ভাইয়া? না স্যার, ওটা অন্য চ্যাপ্টার পড়ছে আমাদের স্যার। আচ্ছা, এইটা হলো ডাইইলেকট্রিক্স এর একটা চ্যাপ্টার আছে, এইটাতে আমরা এই জিনিসগুলো আমরা জানি, এবং খুবই ইন্টারেস্টিং। এবং এই ইলেকট্রিক ফিল্ড দিয়ে আপনি ধরেন, এই যে একটা এক্সাম্পল দেই, ধরেন আপনার মাইক্রোওয়েভ ওভেন, আপনি যখন এটা পড়ানোর সময় ছাত্রদেরগুলি যদি এই জিনিসগুলা বলেন, তখন ছাত্ররা ইন্টারেস্ট ফিল করবে। মাইক্রোওয়েভ ওভেন থেকে শুরু করে লেজার প্রিন্টার, সবখানে এগুলার অ্যাপ্লিকেশন। এই মাইক্রোওয়েভ ওভেন কিভাবে কাজ করে, আমাদের একজন ফিমেল কলিগ আপনি বলেন তো দেখি, আপনারা তো আপনাদের বাসায় মাইক্রোওয়েভ ওভেন দিয়ে, আমি ফিমেল কলিগ বলতেছি যদিও,
পুরুষ মানুষেরও আমি কোনো ইয়ে করতেছি না, জেন্ডার ইমব্যালেন্স বা কোনো কিছু করি না। আমি নিজেও আমি মাইক্রোওয়েভ ইউজ করি। তো তারপরে তাদেরকে একটু জিজ্ঞেস করলাম, দেখি একজন বলেন। মাইক্রোওয়েভ ওভেন কিভাবে কাজ করে বলতে পারবেন নাকি? স্যার ওই যে মাইক্রোওয়েভ ওভেনে স্যার কি ওই যে স্যার মাইক্রোওয়েভটা তো ফাইবার অপটিক কেবলের একটা অ্যাপ্লিকেশন বলা যায় স্যার। স্যার আমি একটু আর কথা ওখানে বলবো স্যার। না না, আচ্ছা ঠিক আছে, ইয়ে হ্যাঁ বলেন। স্যার ওইখানে হচ্ছে পানির অণুগুলোর বন্ধনটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে তাপ উৎপন্ন হয়। না না, হলো না। আপনি পানির অণুর কথা বলছেন, একটু ঠিক আছে, বাকিটা হয় নাই। আচ্ছা আমি একটু বলি আপনাদের। হ্যাঁ, এই যে ওয়াটারের যে ডাইপোল মোমেন্ট আছে, এটা তো একটু আগে আমরা দেখলাম, তাই না? আপনারা দেখছেন তো? এই যে একটু আগে ছবি দেখলাম না, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে। পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে এখানে- ওয়াটারের। আচ্ছা, আমাদের শরীরের ভিতরে ওয়াটার আছে। হ্যালো, পার্সোনেট এটা কি হবে? ইয়ে আপনি কেউ কিছু কিছু জিজ্ঞাসা করছেন আমাকে? হ্যাঁ, আচ্ছা, ওয়াটারের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে। আমাদের যে জিনিস রান্না করবেন, প্রতিটা জিনিসের ভিতরে ওয়াটার মলিকিউল আছে। আমার শরীরের ভিতরে ওয়াটার মলিকিউল আছে, এবং আমার শরীরের ভিতরে যে ওয়াটার মলিকিউল আছে সেটা ইউজ করে ওই একইভাবে আমরা এনএমআর করি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটাকে বলে এনএমআরআই বা এমআরআই। আচ্ছা, ওইখানে আমি যাচ্ছি না, আমি জাস্ট একই রকম প্রিন্সিপাল। এই মাইক্রোওয়েভ ওভেন, মাইক্রোওয়েভে আপনার মাইক্রোওয়েভের ভিতরে ওই মাইক্রোওয়েভ আছে। মাইক্রোওয়েভ মানে কি? রেডিও ফ্রিকোয়েন্সি থেকে একটু হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পাওয়ারটা বেশি। পাওয়ারটা বেশি মানে কি? অ্যামপ্লিটিউড বেশি, ইন্টেন্সিটি হলো অ্যামপ্লিটিউড স্কোয়ারের প্রপোর্শনাল। তাহলে এখন ভিতরে আপনার যে জিনিস রান্না করবেন, এর ভিতরে ওয়াটার আছে, আলু আছে, আলুর ভিতরে পানি আছে, যে কোনো কিছু তার ভিতরে ওয়াটার আছে। এখন আপনি যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিলেন, মাইক্রোওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে আপনি তো জানেন ইলেকট্রিক ফিল্ড আছে আর ম্যাগনেটিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ডটা ধরেন এই দিকে আছে, ম্যাগনেটিক ফিল্ডটা ওই দিকে আছে, আর এইটা হইলো প্রপাগেশন ডিরেকশন। এটা তো আপনারা ছাত্রদের অনেকবার পড়াইছেন, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবং ইলেকট্রিক ফিল্ডের মানটা ম্যাগনেটিক ফিল্ডের থেকে 3 টাইমস বেশি। এটা আজকে আমি জানি না দেখাইতে পারবো কিনা, এই বেসিক জিনিসটাই আপনাদের এত সময় নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এখন এই আমরা তাই ইলেকট্রিক ফিল্ডটাকেই আমরা সাধারণত সবসময় কল্পনা করি, মানে দেখি, যখন পোলারাইজেশনের কথা বলি সবসময় ইলেকট্রিক ফিল্ডের কথাই বলি। ম্যাগনেটিক ফিল্ডের বললে পরে ভুল হবে না, ম্যাগনেটিক ফিল্ডের কথাও বলতে পারবো, যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা অনেক বড়, অ্যাপ্রিসিয়েবল, সেই কারণে ইলেকট্রিক ফিল্ডের কথা বলি। আচ্ছা, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আপনার এইভাবে করে পরিবর্তন হচ্ছে। এখন যদি আপনি এখানে একটা ডাইপোল মোমেন্ট ওয়াটার মলিকুল থাকে, ওয়াটার মলিকুল কি হবে? একবার ওয়াটার মলিকুলের পজিটিভ চার্জটা এইদিকে যাবে, এই দিকে, তারপর আরেকবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। তাইলে ডাইপোল, ওই যে পার্মানেন্ট ডাইপোল মোমেন্টের যে ওয়াটার, সে ঘুরবে, ফ্লিপ করবে, সে ঘুরতে থাকবে। এই যে এই ছবি দেখেন কিনা আমার, এই যে এরকম এরকম ঘুরতে থাকবে ওয়াটার মলিকুল। তাহলে এই যে ঘুরবে, এখানে যদি আপনি গামা রে দিতেন, গামা রে দিলে পরে ফ্রিকোয়েন্সি অনেক অনেক ফাস্ট হইতো। তখন ওয়াটার মলিকুল এত ফাস্ট ঘুরতে পারতো না। এটা ঘুরতে একটা সময় লাগে, ঘুরে মানে এটা ফলো করতে হবে, তো ইলেকট্রিক ফিল্ডকে ফলো করতে হবে। এটা গামা রে দিলে পরে এত ফাস্ট গামা রে চেঞ্জ হইতো, সে আর ঘুরতে পারতো, ফলো করতে পারতো না। এটা দেখবেন আপনার সলিড স্টেট ফিজিক্সে, ডাইইলেকট্রিক্সে পড়াইছে, যে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট পোলারাইজেশন, ইলেকট্রনিক পোলারাইজেশনটা খুব অনেক হাই ফ্রিকোয়েন্সিতে ফলো করতে পারে। অ্যাটমিক পোলারাইজেশন বা আয়নিক পোলারাইজেশন, সেটা আর একটু বেশি ফ্রিকোয়েন্সিতে পারে, আর ডাইপোলার পোলারাইজেশন অনেক বড় ফ্রিকোয়েন্সিতে ফলো করতে পারে। তাহলে এই মাইক্রোওয়েভটা একটা পারফেক্ট ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিতে এই ওয়াটার মলিকুল এভাবে ঘুরতে পারে। ওয়াটার মলিকুল যখন ঘুরবে, ওয়াটারের আশেপাশে যেই অণু আছে, পরমাণু আছে, যে মলিকিউলস আছে, যে স্টার্চ আছে, যে বায়োলজিক্যাল ইয়ে আছে, সেগুলাকে হিট দিবে। কারণ এই আপনি বাইরে থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিচ্ছেন, সেটা দিয়ে আপনি ওয়াটার মলিকুল ঘুরেছেন, হিট হয়েছে, এবং ভিতরে
প্রতিটা জিনিসের একদম ভিতর থেকে হিটটা জেনারেট হবে এবং সেটা ইউনিফর্মলি গরম করে দিবে মাইক্রোওয়েভ ওভেন। তাহলে মাইক্রোওয়েভ ওভেনে এইভাবে করে আপনার ফুডকে কুক করতে পারেন। এবং আপনারা দেখবেন বিস্কুট, শুকনা বিস্কুট যদি আপনি মাইক্রোওয়েভ ওভেনে দেন, এইটা কিন্তু আপনার গরম হবে না, আমি এই যে সকালবেলা আমাদের বুয়া ওই মানে প্রতিদিন আসে না, উনি আসলে পরে ওই রান্না করে আপনার রুটি বানায় দিয়ে যায়। তো রুটিগুলো আপনার ফ্রিজে থাকে। আমি সকালবেলা উঠে এই যে আজকে সকালেও ওই 2টা রুটি নিয়ে আমি যে পানি ছিটাই দিলাম, 2 সাইডে পানি ছিটাই দিয়ে আমি প্লেটে দিয়ে মাইক্রোওয়েভ দিলাম, 30 সেকেন্ডে গরম হয়ে গেল একদম। পানি যদি ছিটাই না দিতাম, আমি শুধু রুটি দিতাম, কোনো গরম হতো না। তাহলে এই পানিটা ওখানে গেল এবং সেইটা, তাহলে দেখেন এই ডাইপোল মোমেন্ট পড়ানোর সময় এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এগুলো পড়ানোর সময় এইটা একটা ছোট্ট এক্সাম্পল যদি দেন, ছাত্ররা ইন্টারেস্ট পাইতে বাধ্য। আচ্ছা, এই পোলারাইজেশন আমি 3টা সোর্সের কথা অলরেডি বলছি, এবং পি হলো ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, এটা পোলারাইজ ভেক্টর, পোলারাইজেশন ভেক্টর আর কি। পি 3টা ইলেকট্রিক ভেক্টর আছে, ই, পি এবং ডি। পিটা হইলো একটা এবং এটা হলো টোটাল ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, এটাকে পি বলে। এই যখন আমি একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালকে করব, এখন আমরা অ্যাবস্ট্রাক্ট ম্যাথে চলে যাই। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালকে যখন আমি পোলারাইজ করব, তখন এখানে 2 ধরনের চার্জ থাকবে, একটা হলো সারফেস চার্জ, একটা ভলিউম চার্জ। এবং এইটা এখানে অঙ্ক করে দেওয়া আছে। অঙ্কর স্টেপ বাই স্টেপ দেখানোর সুযোগ নাই, আমি শুধু ফিজিক্স গুলা বলে যাই, এগুলা আপনারা এই বই থেকে দেখে নেবেন। এবং এখানে কোনো স্টেপ জাম্প করা নাই, বইটা খুবই করে লেখা, খুবই ইজি, এবং আপনারা বোঝার কোনো কষ্টকর বা কোনো কিছু নাই। তো আমি অঙ্কগুলা দেখাইতেছি না। এখানে দেখেন, এই একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালে যখন আমি অঙ্ক করে বাইর করলাম, যখন আমি ডাইইলেকট্রিক ছাড়া ছিল, তখন ছিল আমার এই শুধু ভলিউম চার্জ ডেনসিটি বা রো এরকম আমি একটা টার্ম পাইছিলাম। এই যে এরকম একটা টার্ম পাইছিলাম একটু আগে, যখন আমি ওই মাল্টিপল এক্সপেনশনটা করলাম ফ্রি চার্জের মধ্যে, মাল্টিপল এক্সপেনশন। এখন যদি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালে করি, আমার 2টা টার্ম আসতেছে। একটা এরকম একটা টার্ম, এখানে ডিএ আছে, মানে এটা সারফেস ইন্টিগ্রেশন, আর ডিটাও এটা ভলিউম ইন্টিগ্রেশন। তার মানে এইটা হলো একটা ভলিউম চার্জ ডেনসিটি, এটা হলো সারফেস চার্জ ডেনসিটি। এবং এই 2টার ক্ষেত্রে বি আছে, বি মানে বাউন্ড চার্জ কি, ওটা লাস্ট ক্লাসে আমরা একটা বলছিলাম। বাউন্ড চার্জ কি, বাউন্ড চার্জটা আমি একটু পরে দেখাইতেছি, এখানে বোধহয় আছে বাউন্ড চার্জ কি। এই বাউন্ড চার্জের এই যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ বাউন্ড চার্জ হলো, ধরেন যদি আপনার একটা লাইন আছে, লাইন অফ চার্জ, এই প্রতিটা লাইন, এই লাইনের ভিতরে অনেকগুলা ডাইপোল আছে। এখন আপনি যদি ইলেকট্রিক ফিল্ড দেন, সবগুলা ডাইপোল একই দিকে ওরিয়েন্ট হইলে পরে এখন দেখেন এই মাঝখানের যে ডাইপোল গুলো আছে, প্লাস মাইনাস, এগুলা একটা আরেকটাকে নিউট্রাল করে দিতেছে। শুধু এই বাইরের যে সবচেয়ে বাইরের এই প্লাস এবং এই সবচেয়ে বাইরের এই মাইনাস, এই 2টাই মনে করেন আছে এমন যে, মনে করেন এইখান থেকে একটা ইলেকট্রন নিয়ে আপনি এইখানে রাখছেন, মানে শুধু এই ইলেকট্রন এবং এই প্রোটন, এই 2টাই মনে করেন আছে, আর ভিতরে সব আপনার নিউট্রাল হয়ে গেছে, একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে ফেলছে। তাহলে উই কল দ্য নেট চার্জ এট দ্য এন্ডস বাউন্ড চার্জ to remind ourselves that it cannot be removed. In a dielectric, every electron is attached to a specific atom or molecule, but apart from that, bound charge is not different from any other kind. তাহলে বাউন্ড চার্জটার মানে কি, এটা আপনার মুভ করা যাবে না। আপনি ওই ইলেকট্রিক ফিল্ড দিলে পরে জাস্ট বাউন্ড চার্জটা, এই যে এখানে একটা নেট মাইনাস থাকলো, এটা প্লাস থাকলো, আপনি ইলেকট্রিক ফিল্ড আরো বাড়ান, হয়তো এই চার্জ 2টার মধ্যে দূরত্ব একটু বাড়বে, ডাইপোল মোমেন্ট একটু বাড়বে, পোলারাইজ একটু বেশি হবে, কিন্তু এটা মুভ করে এইখান থেকে ওইখানে যাইতে পারবে না। তো এই কারণে এটাকে বাউন্ড চার্জ বলে। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা বাউন্ড চার্জ দিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে আমরা এই যে রো বি,
যেটা বললাম রো বি একটা ভলিউম বাউন্ড চার্জ, এটা হলো ডাইভারজেন্স ডট পি, পিটা হলো ইলেকট্রিক ডাইপোল এই ইলেকট্রিক পোলারাইজেশন যেটা আমরা একটু আগে দেখছি। এইখানে দেখেন আপনার ওই ইউনিফর্মলি পোলারাইজ স্ফিয়ার, এই যে ঠিক একই রকম ভাবে আপনার একটু আগে যে আমি বলছিলাম যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের দুইটা স্ফিয়ার আছে, এবং যখন ইলেকট্রিক ফিল্ড দেই তখন এই দুইটার সেন্টারের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়। এখানে ঠিক একই রকম ভাবে ডাইপোল মোমেন্ট তৈরি করছে এবং সেখান থেকে একটা ডাইপোলের পোটেনশিয়ালটা বের করছে, যেটা আপনারা এই রেজনি খালিদা থেকে শুরু করে এইচএস এর বইতেও করে দেওয়া আছে। এই আপনারা যখন ওই ডাইলেকট্রিক্স পড়বেন, ডাইলেকট্রিক পড়ার সময়, ডাইলেকট্রিক মানে হলো যে সলিড স্টেট ফিজিক্স যারা পড়ছেন, এটা আমার মনে আছে আমি কিটেলের বই থেকে পড়ছিলাম যখন প্রথম সলিড স্টেট ফিজিক্স, এবং তখন লোকাল ইলেকট্রিক ফিল্ড একটা সলিডের ভিতরে যদি আপনি বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড দেন, একটা আইসোট্রপিক ম্যাটেরিয়ালে এই ইলেকট্রিক ফিল্ডটা আপনার ধরেন যে ওই বাইরে যে ইলেকট্রিক ফিল্ড বা ইয়েতে ডিস্ট্রিবিউশনে এবং ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড সেটা একই রকম হবে মোটামুটি, কিন্তু আপনি যদি সলিডে দেন, সলিডে দিলে পরে তখন এটা ভিন্ন রকম হয়। আপনি ফিজিক্যালি যদি চিন্তা করেন যে সলিডের ভিতরে আপনার ওই মানে অনেক আয়ন আছে, পজিটিভ নেগেটিভ ইয়া, মানে বিভিন্ন জায়গায় ল্যাটিস পয়েন্টে আপনার এইগুলা আছে। এখন আপনি বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড দিলেন, বাইরে প্লাস মাইনাস ইলেকট্রিক ফিল্ড দিলে পরে আপনি যদি লোকালি এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড মানতে চান, এই ইলেকট্রিক ফিল্ডটা আবার এই সলিডের আশেপাশে কিরকম চার্জ ডিস্ট্রিবিউশন আছে, আর এই বাইরের যে ইলেকট্রিক ফিল্ড এই যে এইটা, আর এটা হলো লোকাল, এই লোকালটা হলো এই বাইরের এবং এই আশেপাশের যেটা আছে তার দ্বারা ইনফ্লুয়েন্স হবে, এবং এই কারণে ওই লোকাল ইলেকট্রিক ফিল্ডটা ওখানে পোলারাইজেশনটা পি টার্মটা আছে হইলো আশেপাশে কি ডাইপোল মোমেন্ট আছে তার উপর নির্ভর করে, এবং এই ইনটা হইলো P/3 এপসাইলন নট, এটা আপনার ডিরাইভ করে বের করে ওই যে সলিড স্টেট ফিজিক্স, এবং এখানে দুইখানেই আপনারা এটা ইয়ে করতে পারেন, বের করতে পারেন। এবং ফিজিক্সের এই সিইডির এই চ্যাপ্টারটা এবং সলিড স্টেট ফিজিক্সের ডাইলেকট্রিক চ্যাপ্টারটা, এই দুইটা একই চ্যাপ্টার, দুইটার ভিতরে ওই একই জিনিস আপনারা দেখেন। আচ্ছা, আমরা গসেস ল অলরেডি ইয়েতে দেখছি, ওই প্রথম ক্লাসে দেখছি যে গসেস লটা ছিল আপনার এরকম, এই ডাইভারজেন্স ডট ই রো বাই এপসাইলন নট, এটা হলো ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য গসেস ল এইটুকু। আবার ইন্টিগ্রাল ফর্মটাও আপনারা জানেন কি। এই রোটাকে একটু আগে আমরা দেখলাম যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য রো দুই ধরনের, একটা হইলো এই রোটা যদি ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালে এই ইয়েতে যে ফ্রি চার্জ যদি থাকতে পারে, যে ওখানে যদি আমি কোনো ফ্রি দিয়ে দেই, আর একটা বাউন্ড চার্জ থাকতে পারে, তাহলে এখন এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি করতে যাই তখন আমি এই ফ্রি এবং বাউন্ড দুইটা পার্টকে আমি আলাদা করে নেই। এই যে ডাইভারজেন্স ডট ই এইখানে এই রো বি আগে আমরা বাইট করছি এই যে এরকম ফর্মে ডাইভারজেন্স ডট পি, আর রো এফটাকে আমি আলাদা করে রাখলাম। এই রোটাই হলো আমরা এই যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশন, নর্মাল চার্জ ডিস্ট্রিবিউশন একটা ম্যাটেরিয়ালের ভিতরে, যেটা আমরা ওই এর আগের চ্যাপ্টারে দেখছিলাম, ডাইলেকট্রিক ছাড়া যে চ্যাপ্টার পড়ছি সেখানে দেখছি। তাহলে এইটাকে যদি আমি এখন একটু ম্যানিপুলেশন করি, এটাকে এপসাইলন ই প্লাস পি রো এফ পাই, এবং এখন এই এপসাইলন ই প্লাস পি, এপসাইলন ই প্লাস পি এটাকে ডি যদি ধরি, এটাকে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলে বা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট বলে, তাহলে ডাইভারজেন্স ডট ডি ইকুয়াল টু রো এফ হয়। এখানে একটু আগে আমরা যেটা করছিলাম এপসাইলন নট ডাইভারজেন্স ডট ই রো ছিল, এখন ডাইভারজেন্স ডট ডি ইকুয়াল টু রো এফ। আমার যদি ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালে কোনো ফ্রি চার্জ থাকে, সেই ফ্রি চার্জটা হলো এটা, বাউন্ড চার্জটা অলরেডি ডি এর ভিতরে ইনক্লুডেড, ডি এর ভিতরে নিয়ে নিছি, এবং এই ডিটা হলো ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা হলো গসেস ল ফর ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালস, এবং এটার ইন্টিগ্রাল ফর্মটা হলো এইটা, এবং এটা গসেস ডাইভারজেন্স থিওরাম ইউজ করে আপনি
এক ফর্ম থেকে আরেক ফর্মে যেতে পারবেন খুব ইজি। আমি এখানে ঠিক একই রকম ভাবে আমি আর বেশি সময় এখানে নষ্ট করব না, এগুলা করব না। এইখানে একটা জিনিস আমি একটু বলে যাই যে আপনার একটু আগে যে আমরা এই করছিলাম পোলারাইজেবিলিটি আলফা, এবং আলফাটা বলছিলাম যে একটা সলিড যেটা ক্রিস্টালাইন সলিড, এটার আলফাটা আইসোট্রপিক হইলে পরে আলফা সব দিকে একই রকম, কিন্তু নর্মাল লাইফে বাস্তব জীবনে আলফার মান বিভিন্ন দিকে বিভিন্ন রকম, ঠিক একই রকম ভাবে। এবং আলফাটা ছিল কি ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু আলফা ই। আলফা ছিল মাইক্রোস্কোপিক একটা প্রপার্টি। মাইক্রোস্কোপিক মানে একটা অ্যাটম বা একটা আয়ন বা একটা মলিকিউল বা একটা ছোট ডাইপোল মোমেন্ট, এইটার কারণে ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি হইতেছে, এবং সেটা অ্যাটমের প্রপার্টি মাইক্রোস্কোপিক। এখন আমি সব ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম যখন যোগ করলাম তখন হয়ে গেল ক্যাপিটাল পি। এটা হলো ইলেকট্রিক পোলারাইজেশন। এটা একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, এবং এইটাও তাইলে এর প্রপোর্শনাল হবে। ছোট ছোট ডাইপোল মোমেন্ট গুলো যদি এর প্রপোর্শনাল হয়, সব ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম অবশ্যই ওই মানে এর প্রপোর্শনাল হবে ক্যাপিটাল পি। এবং এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এইটা হইলো ওই যে কাই ই বা সাবসেপ্টিবিলিটি বলে, কাই ই। কাই এর পরে লিখছি কারণ ইলেকট্রিক ফিল্ডের কারণে সাবসেপ্টিবিলিটি, এই কারণে। এর পরে দেখবো যে ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটিও আছে। তাহলে এই যে লিনিয়ার ডাইইলেকট্রিক যদি হয়, কাই ইটা হইলো সব দিকে একই, আর নন লিনিয়ার বা অ্যানাইসোট্রপিক ডাইইলেকট্রিক যদি হয় তখন কাই এর মানটা হইলো বিভিন্ন দিকে বিভিন্ন রকম। তাহলে এই হইলো এপসাইলন আর, এই কাই এর সাথে এপসাইলন আর, এইটা হলো আপনার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো এপসাইলন বাই এপসাইলন নটের রেশিও নিলে পরে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পাওয়া যায়। তাহলে একটার সাথে আরেকটা রিলেটেড। এইখানে আপনার ওই বিভিন্ন ম্যাটেরিয়াল এবং তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলছে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা তাহলে হলো ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি, আলফাটা হইলো মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি। আলফাটা ওই আমরা একটু আগে আরেকটা টেবিলে আলফা দেখছি, এখানে হইলো ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি গুলো দেখতেছি, আইস, ওয়াটার, এবং এগুলার জন্য আপনার ওই এর মানগুলো আমরা দেখলাম। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে ওই কিছু অঙ্ক টঙ্ক আছে, যেমন এখানে আপনার এগুলা দেখবেন ইন্টারেস্টিং অঙ্ক। আপনার ভেরিয়েবল ক্যাপাসিটার আছে। ভেরিয়েবল ক্যাপাসিটার আমরা বিভিন্ন সময় ইউজ করি। আরসি সার্কিটের ভিতরে ক্যাপাসিটারের মান আপনি বাড়াবেন কমাবেন, কমানোর ফলে আরসি টাইম কনস্ট্যান্ট পরিবর্তন হবে, এবং আরসি টাইম কনস্ট্যান্ট পরিবর্তন হইলে পরে আপনার যন্ত্রে এই ক্যাপাসিটারটা চার্জিং টাইম, ডিসচার্জিং টাইম এগুলা পরিবর্তন করে আপনি আপনার ইচ্ছা মতো যন্ত্র তৈরি করতে পারেন। আমি একটা এক্সাম্পল দেই। আপনারা দেখছেন নাকি? ওই যে এখন তো টেলিভিশন এখন সবাই দেখে যে বাচ্চারাও মানে এগুলা বাচ্চা মানে ছাত্ররাও এগুলা অনেক সময় দেখে। গ্রেজ অ্যানাটমি নামের একটা টিভি সিরিজ আছে, এটা দেখছেন নাকি আপনারা? হ্যাঁ, কেউ কি দেখছেন? জি না স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা না, আমি আসলে এগুলা টেলিভিশনে দেখায়, এই যে এখন যেহেতু আপনার ইয়েতে আছে এরকম। আচ্ছা, যাই হোক, এগুলা এই গ্রেজ অ্যানাটমি মানে হলো এটা একটা বিখ্যাত বইয়ের নাম, অ্যানাটমির বই। যারা ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট, তাদের এই বইটা পড়তে হয়। এই নামে একটা টিভি সিরিজ করছে, ওইটা হলো আপনার ডাক্তারদের দৈনন্দিন জীবন দিয়ে। তো আমার মেইন কথা হইলো কি, যে আপনি টিভি সিরিজ গুলোতে দেখবেন যে যখন একজন ট্রমা পেশেন্টকে নিয়ে আসে, ট্রমা পেশেন্ট মানে হলো যে অ্যাক্সিডেন্ট করে নিয়ে আসছে, হার্ট বন্ধ হয়ে গেছে, এরকম আপনি আপনাদের আত্মীয় স্বজনের মধ্যেও দেখবেন যারা হার্ট অ্যাটাক হয়েছে, তাড়াতাড়ি করে ডাক্তার হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখে যে হার্ট বন্ধ, তখন কি করে ওই দুইটা দিয়ে আপনার ইলেকট্রিক শক দেয়, রাইট? ইলেকট্রিক শক
দিল, দিয়ে ইলেকট্রিক শক দেওয়ার সময় ডাক্তার বলে নার্সকে চার্জ টু অমুক, একটা নাম্বার বলে চার্জ টু অমুক ভ্যালু, তারপরে চার্জ দিল, দেওয়ার পরে দেখে যে হার্টবিট আসে নাই, তারপরে ডাক্তার আবার বলবে যে চার্জ টু তমুক আরেকটা ভ্যালু বেশি, তখন আবার এবং দিয়ে দেখবেন যে টু 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 করে কিছুক্ষণ ওয়েট করতেছে, বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে দিতেছে না, ওইটা দিয়ে একটা সময় গেল, যাওয়ার পরে তখন আবার দিল, দিয়ে তখন আপনার হার্ট আপনার হয়ে যেতে পারে। এবং এগুলাতে ফিজিওলজিক্যাল বিষয় আছে যে সেলগুলা কাজ করে না এবং হার্টের সেল ইলেকট্রিক দিয়ে হার্টের সেল এগুলাতে কাজ শুরু করায়। আচ্ছা যাই হোক, এখন এই যন্ত্রটা কি, এই যে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, এটা কি? এটা হলো একটা আরসি সার্কিট, এটা নর্মাল একটা আরসি সার্কিট, এবং এই আরসি সার্কিটে এই ক্যাপাসিটার এবং এই ক্যাপাসিটারের মান এই টাইম, এই ক্যাপাসিটারটা কত হবে, রেজিস্ট্যান্সের মান কত হবে, এবং একজন ছোট বাচ্চা ইনফ্যান্ট তার জন্য কতটুক দিবেন, ইলেকট্রিক কারেন্ট দিবেন, এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার জন্য দিবেন, এই দুইটার মধ্যে ভিন্নতা আছে। একটা বাচ্চা তার যে রেজিস্ট্যান্স আছে শরীরের ভিতরে, এবং একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার যে রেজিস্ট্যান্স, কারণ এটা একটা আরসি সার্কিট হবে, সিরিজ রেজিস্ট্যান্স হবে আপনার শরীর, হার্ট, এবং এগুলা সব কিছু ক্যালকুলেট করা। তার মানে ওইখানে আপনার ক্যাপাসিটার পরিবর্তন করতে হইতে পারে, ক্যাপাসিটার পরিবর্তন করে আপনি টাইমটা বাড়াইতে কমাইতে পারেন, ক্যাপাসিটারের ভিতরে চার্জ কত সেটা আপনি করতে পারেন, এবং এই ক্যাপাসিটার যে পরিবর্তন করে, আপনারা এখানে যারা ট্রিপলির ছাত্র আছেন অ্যাপ্লাইড ফিজিক্স, এগুলা তো ভেরিয়েবল ক্যাপাসিটার আপনারা অনেক দেখছেন, যে এই দুইটা প্লেটের ভিতরে আপনি এই যেরকম করে এই ঘুরে দেয়, এই যে এখানে এইটা একই রকম, এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, হ্যাঁ, এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা আপনি এই যে ভিতরে ঢুকাই দিতে পারেন, আবার বের করতে পারেন। আমি জাস্ট বলতেছি যে এই যে দুইটা ডাইলেকট্রিকের দুই স্ল্যাব, এগুলা যেহেতু আমরা বেসিক ফিজিক্স পড়তেছি, বেসিক আমরা এগুলা বিভিন্ন সিনারিও দেখতেছি, হ্যাঁ, যে আপনার দুইটা স্ল্যাব দিলে তাইলে কতটুকু পোলারাইজ করতে পারি, একটাকে একটু বাইর করলাম, একটাকে ভিতরে নিলাম, এটা তাইলে পরে কিরকম হবে, এই ধরনের অঙ্কগুলা সব আছে, এবং প্রত্যেকটার অ্যাপ্লিকেশন আছে প্রত্যেকটা অঙ্কের। তাহলে এই জিনিসটা আপনারা যদি ছাত্রদের করতে বুঝাইতে পারেন তাহলে ভালো হবে। বাউন্ডারি ভ্যালু প্রবলেমস আমি আর এগুলা করছি না। একটা যদি আপনার ডাইলেকট্রিক স্ফেয়ার থাকে, আপনি যদি ইলেকট্রিক ফিল্ড দেন, ডাইলেকট্রিকের এই স্ফেয়ারের ভিতরে যে এই যে এখানে যে চার্জগুলো থাকবে, এর ফলে বাইরের ইলেকট্রিক ফিল্ড এবং ভিতরের ইলেকট্রিক ফিল্ড ভিন্ন হবে। এবং এই ক্ষেত্রে আপনি এখানে যেমন আমার বলছে অঙ্কটা কি দেখি, a sphere of homogeneous linear dielectric material is placed in an otherwise uniform electric field E naught. Otherwise মানে এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা না থাকলে পরে ওখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ছিল, ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যাওয়ার ফলে ওর আশেপাশে একটু নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হবে। ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য স্ফেয়ার। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য স্ফেয়ার, এই ক্ষেত্রে আপনার ঠিক আগের মতো বাউন্ডারি কন্ডিশন গুলা কি সেগুলা বাইর করতে হবে আপনার, এবং আপনার এই জিনিসটা আপনার আগের মতো ইনসাইড এবং আউটসাইড দুইটা পোটেনশিয়াল এগুলা করবেন, বাউন্ডারি কন্ডিশন বসাবেন, এএল বিএল এর মান বাইর করবেন, এবং এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারেন। এই ইলেকট্রিক ফিল্ড গুলা আপনার অ্যাবস্ট্রাক্ট প্রবলেম আর কি। আমি আর এই চ্যাপ্টারে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা আর বেশি কিছু এখানে করব না। এই যে একটু আগে বলছিলাম ডাইলেকট্রিক ঢুকাইতেছি, বাইর করতেছি, এবং এর ফলে আপনার ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালস, এবং কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা আপনারা এখান থেকে করতে পারেন, দেখতে পারেন। ম্যাগনেটোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স আপনার এতক্ষণ আপনারা ইলেকট্রোস্ট্যাটিক্স দেখছি, ইলেকট্রিক এখানে অনেক চার্জ আছে, এটা টেস্ট চার্জ। এই ম্যাগনেটোস্ট্যাটিক্স মানে ব্যাটারি, এখানে কারেন্ট যাবে, যে মুভিং যখন ইলেকট্রন হবে তার ফলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটা আমরা জানি সবাই। এই যে আমরা এতক্ষণ যেগুলো পড়ছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে, এখন এখানে দেখবেন যে ওই জিনিসগুলারই
অ্যানালজি, একদম 100% অ্যানালগাস হবে না। ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, কিন্তু তারপরও আপনার ওই ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হয়, এই ইলেকট্রিক কারেন্ট যদি যায় আপনার রাইট হ্যান্ড, এই যে থাম রুল, এই থাম আপনার যদি ইলেকট্রিক কারেন্টের ডিরেকশন হয় তাহলে আপনার এই যে আঙ্গুলগুলা যে ইয়ে করছেন এটা হইলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এগুলো আপনারা ফার্স্ট ইয়ারে ছাত্রদের পড়ান, এবং আমি আই এম 100% শিওর ফার্স্ট ইয়ার ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম আপনারা সবাই পড়াইছেন, কোনো না কোনো সময় অবশ্যই পড়াইছেন। সাইক্লয়েড মোশন, সাইক্লোট্রন, সিঙ্কোট্রন, এগুলা তো আপনারা পড়াইছেন না? আপনারা জানেন সাইক্লোট্রন কি, সিঙ্কোট্রন কি, এগুলো জানেন তো না? পার্টিকেল অ্যাক্সেলারেটর, মানে এটার বেসিক প্রিন্সিপালটা খুবই ইজি, রেজনি খালিডেতে আছে, আপনারা দেখে নিবেন। আনফরচুনেটলি আমরা যে রেজনি খালিডে পড়ছি ওই যে ফিজিক্স 1 এবং ফিজিক্স 2 দুই পার্টের, এখনকার যে রেজনি খালিডে এবং ওয়াকারের বই 10th এডিশন, আমি ফার্স্ট ইয়ারে পড়াইলে 10th এডিশনটা পড়াই, এবং এটাতে এত অ্যাট্রাকটিভ করে লেখা, ছবিগুলা কালারফুল ছবি, এবং এই যে আপনার সাইক্লোট্রন এবং সিঙ্কোট্রন কিভাবে ইয়ে করতেছে, ছবিটা দেখলে পরেই আপনি 50% বুঝে যাবেন আপনার কমন সেন্স দিয়ে, আপনার আর পড়তেও হবে না। এবং এই ছবিগুলা যে এত ইম্পর্টেন্ট, আপনাকে প্রথম ক্লাসে আমি বলছিলাম যে অনেক সময় এক একটা ছবি দিলে 1000 ওয়ার্ড আপনার বলতে হবে না ছাত্রদেরকে। আচ্ছা যাই হোক, সাইক্লোট্রন সিঙ্কোট্রন এগুলা নিয়ে আমার সময় নষ্ট এখানে আমার দরকার নাই, এগুলা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ফোর্সেস ডু নট ওয়ার্ক, এগুলো আমার ইয়ে কারেন্ট, আপনার কারেন্ট এগুলো আপনারা জানেন। এফ ম্যাগনেটিক মানে আইএল ক্রস বি, এগুলো ফার্স্ট ইয়ারের পড়া, সব এগুলো ফার্স্ট ইয়ারের পড়া। আমি এগুলা নিয়ে বেশি সময় নষ্ট করব না ভাই, আমাদের ওই ইয়ের দিকে যাব, আমি ইলেকট্রোডাইনামিক্স এর দিকে যাব। এই জিনিসটা একটু বলে যাই, এটা খুবই ফান্ডামেন্টাল একটা ইকুয়েশন, এটা শুধু সিইডি তে না, মানে ইলেকট্রোডাইনামিক্স না, সব জায়গায় লাগে। এইটা তো আপনারা সবাই জানেন না, এটাকে বলে কন্টিনিউটি ইকুয়েশন, যেটাকে বলে কারেন্ট ডেন্সিটি, রোটাকে বলে চার্জ ডেন্সিটি, এবং এই যে কারেন্ট ডেন্সিটি এটা সব জায়গায় আছে। আপনারা কোয়ান্টাম মেকানিক্স পড়াইছে, কোয়ান্টাম মেকানিক্সে প্রবাবিলিটি কারেন্ট পড়াইছে না? হ্যালো, কোয়ান্টাম মেকানিক্সে সাই মডুলাস স্কয়ারটা কি? প্রবাবিলিটি বা প্রবাবিলিটি ডেন্সিটি, রো, এটাকে রো বলে, প্রবাবিলিটি ডেন্সিটি। এই রোটাই হলো এই রো কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে। আবার কোয়ান্টাম মেকানিক্সে যখন এই প্রবাবিলিটি ফ্লো করে, প্রবাবিলিটি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, প্রবাবিলিটি ফ্লো করে, ওই ফ্লো অফ কারেন্ট, ওটাকে কারেন্ট বলে, প্রবাবিলিটি কারেন্ট, ওটাকে জে দিয়ে প্রকাশ করা যায়, এবং সেটা কোয়ান্টাম মেকানিক্সে পড়ানোর কথা। এবং ডাইভারজেন্স ডট জে ইকুয়াল টু ডি রো বাই ডিটি কোয়ান্টাম মেকানিক্সে আছে, ফ্লুইড ডাইনামিক্সে আছে, এই ইলেকট্রিসিটির ফ্লোতে আছে। যে কোনো মোশনে যেখানে কনজারভেশন অফ ম্যাস আছে, যেখানে কনজারভেশন অফ চার্জ আছে, সেখানে কন্টিনিউটি আছে। এই কন্টিনিউটিতে আমরা একটু পরে দেখবো, এখানেও হয়তো দেখবো কন্টিনিউটি, মোমেন্টাম এবং কন্টিনিউটি অফ এনার্জি, এগুলো জিনিসগুলো আমরা এই দেখব। তাহলে এটা হলো কন্টিনিউটি ইকুয়েশন, এটা খুবই ফান্ডামেন্টাল একটা ইকুয়েশন, সবখানে আছে, এবং ফিজিক্সের ইয়েতে মানে কন্টিনিউটি অফ ম্যাস, কন্টিনিউটি অফ চার্জ, এগুলো দিয়ে। এখন দেখেন স্টেশনারি চার্জ হলো কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। স্টেডি কারেন্ট মানে হলো যে চার্জ মুভ করতেছে, এটা হলো কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটোস্ট্যাটিক্স। স্টেডি কারেন্ট না দিয়ে যদি আনস্টেডি কারেন্ট হয়, মানে কারেন্টটা যদি আপনার উইথ সাম ফ্রিকোয়েন্সি, কারেন্টটা যদি আপনার বাড়তে থাকে এবং কমতে থাকে, তাহলে আপনার ম্যাগনেটিক ফিল্ড, এসি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবেন। এখান থেকে এই পরের লাইনে আপনি এটা লিখতে পারবেন। তাহলে অল্টারনেটিং কারেন্ট উইল প্রডিউস অ্যান অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, তাহলে এটা গেল যে আপনার যদি রোটা 0 হয়, তাহলে ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু 0, বা জে বা কনস্ট্যান্ট কারেন্ট, স্টেডি কারেন্ট হবে।
এটা আপনি এখান থেকে ইয়ে করতে পারেন। বায়োসেভার্ট ল, আমি এটা নিয়ে সময় নষ্ট করছি না, আপনারা এগুলা এইচএসসির বইতে দেখছেন। একটা কারেন্ট থাকলে পরে কারেন্ট ক্যারিং ওয়্যার এবং তার জন্য ম্যাগনেটিক ফিল্ড। এখানে এই বায়োসেভার্ট ল থেকে মিউ নট টার্মটা, এই যে মিউ নট, এই টার্মটা হলো বায়োসেভার্ট ল থেকে আমরা প্রথম দেখছি, এবং কুলম্বস ল থেকে এপসাইলন নট টার্মটা দেখছি, এবং দুইটা একটা ইলেকট্রিক ফিল্ডের সাথে একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে, এবং এই দুইটা ম্যাক্সওয়েল বিউটিফুলি এই দুইটাকে কানেক্ট করছে, এবং কানেক্ট করে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করা, এগুলো আপনার বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন, বি ইকুয়াল টু মিউ নট আই 2 পাই এস, এগুলো আপনারা অনেকবারই ডিরাইভ করছেন, এবং এগুলো নিয়ে আমরা লেটস নট ওয়েস্ট এনি মোর টাইম। এই যে অ্যাম্পিয়ার্স ল, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই, এটা ডিরাইভেশন, এবং এর ডিফারেন্সিয়াল ফর্ম এবং ইন্টিগ্রাল ফর্ম একটা থেকে আরেকটাতে কিভাবে গেল সেটা আপনারা দেখলেন। এই যেটা হইলো আপনার ভলিউম কারেন্ট ডেন্সিটি, যেটা হইলো কারেন্ট পার ইউনিট এরিয়া আর কি, ওকে যদি এরিয়া দিয়ে গুণ করেন তাহলে কারেন্ট পাবেন, নর্মাল কারেন্ট। এই ডাইভারজেন্স ডট বি ইকুয়াল টু 0, এটাকে বলে হইলো আপনার কোনো ম্যাগনেটিক মনোপল যে নাই, ম্যাগনেটিক ফিল্ড গুলা যে ডাইভার্স করে না বা কনভার্স করে না একটা নর্থ পোলের দিকে বা একটা সাউথ পোলের দিকে, এবং ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা যে একটা আরেকটার প্যারালাল, এই একটা ছোট্ট ইকুয়েশন থেকে সেটা আমরা বুঝতে পারি। এবং এই ইকুয়েশন থেকে আমরা আরো বলতে পারি যে ম্যাগনেটিক মনোপল বলে কোনো কিছু নাই, সবসময় ডাইপোল আছে, নর্থ পোলের সাথে অ্যাসোসিয়েটেড, অলওয়েজ দেয়ার ডাইপোল। তাহলে সেটাই যে এখানে আপনারা প্রমাণ করলেন, এই যে এখানে সেটা প্রমাণ করছে, ডাইভারজেন্স ডট বি ইকুয়াল টু 0। এটাকে তাহলে গসেস ল ফর ম্যাগনেটোস্ট্যাটিক্স বলা যায়। গসেস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স হলো ডাইভারজেন্স ডট ই ইকুয়াল টু রো বাই এপসাইলন নট, যেটা গসেস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স, এটা আপনারা অলরেডি জানেন যে নর্মাল গসেস ল, এটাকে গসেস ল ফর ম্যাগনেটোস্ট্যাটিক্স বলা যেতে পারে অ্যানালজি নিয়ে। এই একটু আগে আমরা দেখছি অ্যাম্পিয়ার্স ল, এবং অ্যাম্পিয়ার্স লটা আপনারা জানেন, এবং অ্যাম্পিয়ার্স ল থেকে এই যে কুলম্বস ল, গস বায়োসেভার্ট, এই কুলম্বস থেকে গসেস ল যাওয়া যায়, বায়োসেভার্ট থেকে অ্যাম্পিয়ার্স ল। আমি একটু আগে বলছিলাম যে এই বইটাতে পড়লে পরে এই ছোট ছোট জিনিস আপনারা দেখবেন, ছোট ছোট ইনফরমেশন, এবং এগুলা লট অফ ইনসাইট দিবে আপনাদের, এই ছোট্ট একটা এবং এখানে এই কুলম্ব থেকে গসেস ল আপনারা সবাই ডিরাইভ করছেন বোধহয়, ছাত্রদের দেখাইছেন। বায়োসেভার্ট থেকে অ্যাম্পিয়ার্স ল, এটা সবাই ডিরাইভ করছেন, এবং এর সাথে এই যে অ্যানালজি নিয়ে আসছে আর কি তারা, এই যে এই অঙ্ক আপনারা সবাই করছেন আর কি। তো যাই হোক, আমরা ওই একটু আগায় যাই, এত সময় আমাদের নাই। এই সলিনয়েড, টরয়েড, এগুলার জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করা, এগুলো আপনারা করছেন। এই যে সলিনয়েড, টরয়েড, এগুলার জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করা। এখানে ম্যাগনেটোস্ট্যাটিক্স এর জন্য যে এই গসেস ল, এবং এই ডাইভারজেন্স ডট ই যদি আপনার নন জিরো হয়, কার্ল অফ ই ইকুয়াল টু 0, ডাইভারজেন্স ডট বি যদি 0 হয়, কার্ল অফ বি ইকুয়াল টু নন জিরো, অ্যাম্পিয়ার্স ল। দেখেন একটা অ্যানালজি, দেখেন একটা আরেকটার আর কি, একটা ডাইভারজেন্স 0, আরেকটার কার্ল 0, এর সাথে আমরা এই লরেন্স ফোর্স সেটা পাইছি। ইলেকট্রিক ফিল্ড লাইন্স এবং ম্যাগনেটিক ফিল্ড লাইন্স সেগুলা কিরকম হয়, সব সময় এই বইটাতে একটার সাথে আরেকটা অ্যানালজি করতেছে, একটার সাথে আরেকটা তুলনা করতেছে। একটু আগে একজন ম্যাগনেটিক ভেক্টর, ম্যাগনেটিক পোটেনশিয়ালের কথা বলছিল, মানে পোটেনশিয়াল, এই যে ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, এই ভি যদি থাকে তার ডিফারেন্সিয়েট করলে পরে এবং তার মাইনাস সাইন নিলে পরে ইলেকট্রিক ফিল্ড পাই, বা ইলেকট্রিক ফিল্ডকে ইন্টিগ্রেট করলে পরে ভি পাই, এটা আপনারা সবাই জানেন। আবার ভেক্টর পোটেনশিয়ালের সাথে বি এর রিলেশন, বি ইকুয়াল টু কার্ল অফ এ, এটাকে বলে ভেক্টর পোটেনশিয়াল। এবং এই ভি এবং এ,
এগুলো আবার আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন গেজ আছে, এই গেজ অনুযায়ী এগুলা এক এক রকম ভাবে আমরা চুজ করতে পারি, একটু ফ্রিডম আছে আমাদের। তাহলে এখানে আপনার পয়সনস ইকুয়েশন, এই ডেল স্কয়ার ভি, যে এখান থেকে পয়সনস ইকুয়েশন আপনি ডিরাইভ করতে পারেন, এবং পয়সনস ইকুয়েশনের রোটা যদি 0 হয় তাহলে পরে ল্যাপ্লাস ইকুয়েশন, এটা আপনারা করতে পারেন। যাই হোক, আমরা যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক্সটা দেখছি, ম্যাগনেটোস্ট্যাটিক্সটা আমরা অত ইয়েতে যাব না। এই যে এইটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ। এই গ্রাফ থেকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রেও আমরা এরকম একটা গ্রাফ করছিলাম। ওখানে ই ভি এবং রো, ই ভি এবং রো, ই ভি এবং রো, এই তিনটা দিয়ে এরকম একটা টেবিল ছিল বা এরকম একটা গ্রাফ ছিল, এবং একটার থেকে আরেকটাতে কিভাবে যাওয়া যায় ওই ইকুয়েশন গুলা ছিল এই বইয়েরই ওই আগের চ্যাপ্টারে 3 নাম্বার বা 2 নাম্বার চ্যাপ্টারে আমরা দেখছি। এখানেও ঠিক একই রকম অ্যানালজি, বি এ এবং জে, জে হইলো কারেন্ট, কারেন্ট থাকলে পরে বি হবে, বি থাকলে পরে ওই ভেক্টর পটেনশিয়াল থাকবে, এবং একটা থেকে আরেকটা কিভাবে যাওয়া যায় সেই যে ল গুলা, রুল গুলা, সেগুলো এখানে সামারাইজ করা আছে। এখানে বাউন্ডারি কন্ডিশন আমরা ওই ইয়েতে দেখছিলাম যে আমার যদি একটা সারফেস চার্জ থাকে, তার নিচের ইলেকট্রিক ফিল্ড এবং উপরের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বাউন্ডারি কি, ঠিক একই রকম ভাবে আমার যদি একটা সারফেস কারেন্ট থাকে, এই কে, কে হইলো সারফেস কারেন্ট, মানে কারেন্ট পার ইউনিট লেন্থ, ওইটাকে কে দিয়ে প্রকাশ করে। এবং তাইলে পরে ম্যাগনেটিক ফিল্ড নিচে, ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল এবং পারপেন্ডিকুলার কম্পোনেন্ট তার নিচে এবং উপরে কি হবে এটা ডিরাইভ করছে এখানে। আমি ডিটেলস অঙ্কতে যাচ্ছি না, এখানে ডিরাইভেশন আছে, আপনারা দেখবেন। এই চ্যাপ্টারটা আমরা আমাদের মোটামুটি শেষ হয়েছে। আরেকটা চ্যাপ্টার শেষ করতে পারলে ভালো হইতো, আমি জানি না শেষ করতে পারবো কিনা। ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট, ফেরোম্যাগনেট, এটাও আপনার সলিড স্টেট ফিজিক্সের একটা চ্যাপ্টার। ম্যাগনেটিজম পড়ছেন নাকি সলিড স্টেট ফিজিক্সে? ভুইয়া স্যার কি পড়েছেন? স্যার পড়েছি, স্যার অল্প অল্প একটু আগে পড়েছি। আচ্ছা, আগে পড়ছেন। এই আসলে ওই এটাও পড়ানোর কথা ছিল আমাদের। স্যার সময় দিতে পারেন নাই, স্যার অন্যগুলো পড়িয়ে মানে সময় কভার করতে পারেন নাই, আসলে ওই সিলেবাস বেশি হয়ে গেছিল। সিলেবাস তো বেশি, কি বলবো বলেন। আচ্ছা শুনেন ভাই, এখন ওই আমরা যে পোলারাইজেশন দেখছি, ইলেকট্রিক পোলারাইজেশন একটু আগে দেখলাম, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, ঠিক একই রকম ভাবে এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা আসবে হলো আই ইন্টু এ বি। এই যে এ ইন্টু বি, এটা একটা লুপ, কারেন্ট লুপ, এখানে আই কারেন্ট গেলে পরে আই ইন্টু এ বি, এটা হলো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট স্মল এম। এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট স্মল এম, এটাকে এখন বিভিন্ন দিকে ওরিয়েন্ট করতেছি। এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড দেই, ম্যাগনেটিক ফিল্ডের দিকে এটা ওরিয়েন্ট হবে, থিটা কোণে ঘুরবে, টর্ক হবে। তাহলে এই টর্কটাকে এন দিয়ে প্রকাশ করছে, টর্ক, এবং সেটা দিয়ে আমি ম্যাগনেটিক ফিল্ড গুলাকে ওরিয়েন্ট করতে পারবো। ইলেকট্রিক ফিল্ডকে যেভাবে ওরিয়েন্ট করছি, এবং ইলেকট্রিক ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস এর ভিতরে আমি এনার্জি স্টোর করছি, ঠিক একই রকম ভাবে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর ভিতরে আমি এনার্জি স্টোর করে রাখতে পারবো, এরকম ভাবে। হ্যাঁ, এই যে এন ইকুয়াল টু এম ক্রস বি, এমটা হইলো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, বি হইলো যেদিকে ম্যাগনেটিক ফিল্ড দিছি, এনটা হইলো টর্ক। এই যে এম ইকুয়াল টু আই এ বি, এটা হলো ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ এ লুপ। এটা আপনারা দেখছেন। প্যারাম্যাগনেট, ফেরোম্যাগনেট, ডায়াম্যাগনেট, এগুলা নিয়ে আমি আর কিছু বলতেছি না, এগুলো আপনারা অনেক আগে থেকে পড়ছেন, জানেন। এগুলা ওই ইউ অলরেডি নো অ্যাবাউট দিস থিংস, এবং এগুলা কিভাবে তৈরি হয়। এফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড অন অ্যাটমিক অরবিট, একটা অ্যাটমিক অরবিটে কারেন্ট যাচ্ছে, অ্যাটমিক অরবিটে, এই যে অরবিটে ইলেকট্রন মুভ করে, ইলেকট্রন, এটা হইলো খুবই সিম্পলিফাইড থিওরি, একদম ক্লাসিক্যাল সিম্পলিফাইড থিওরি, এত সিম্পলিফাইড না। তো একটা কারেন্ট লুপের জন্য ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট কত, আই ইকুয়াল টু পাই আর স্কয়ার, আই হইলো ইভি, এটা ইলেকট্রিক ফিল্ডটা এটা ভি ভেলোসিটিতে মুভ করতেছে। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট পাইলেন। ডাইপোল মোমেন্ট ওই একটার জন্য যদি পান, তাহলে আপনার আপনি যদি এখন বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দেন, ম্যাগনেটিক ফিল্ড দিলে পরে ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড,
এই যে মোশন অফ দ্য চার্জ, এটা আইদার এটার উপরে যেহেতু একটা আপনার এখন লরেন্স ফোর্স ক্রিয়েট হবে, ওই লরেন্স ফোর্সের কারণে আইদার এই মোশনটা আইদার স্পিড আপ হবে অথবা স্লো ডাউন হবে। এবং এই mv স্কয়ার বাই আর, এটা হলো আপনার ওই সেন্ট্রিপিটাল ফোর্স, এটা হলো আপনার ওই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা এই দুইটা ইয়ে হবে। এবং এর ক্ষেত্রে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে ইবিবি, যেটা হলো আপনার ওই লরেন্স ফোর্স, এটা আইদার অ্যাড হবে বা সাবট্রাক্ট হবে, এবং ওখান থেকে আপনি এই ইয়ে বের করতে পারবেন, ডাইপোল মোমেন্ট, ইনডিউস ডাইপোল মোমেন্ট। A change in orbital speed means a change in the dipole moment, del m। এই যে ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি হলো, একটু আগে আমরা ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করছি একটা অ্যাটমে, ঠিক একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ম্যাগনেটিক ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করলাম। এই ডাইপোলটা হলো ম্যাগনেটিক ডাইপোল, এবং ডেল এম কতটুকু পরিবর্তন হইলো সেটা আমরা ইয়ে করলাম এইটা। এবং এইটা হলো অপোজিট টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড যেই দিকে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা তার উল্টা দিকে, কারণ ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জটাকে সে অপোজ করতেছে। কারণ ম্যাগনেটিক ফিল্ড যেদিকে দিবেন এই ডাইপোলগুলো তার উল্টা দিকে ওরিয়েন্ট হবে, এবং এই কারণে এগুলাকে বলে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস হইল রেসপন্সিবল ফর ডায়াম্যাগনেটিকটা হইল এই ম্যাগনেটিক ফিল্ড যেদিকে তার উল্টা দিকে ছোট্ট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, এবং এই ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালসে সেটা আছে। এবং এই আপনার সুপার কন্ডাক্টর পড়াইছে কিনা স্যার জানি না, আপনার সলিড স্টেট ফিজিক্সে সুপার কন্ডাক্টিভিটি, জি জি স্যার পড়ানো হয়েছে, এটা সুপার পড়ানো হয়েছে। কন্ডাক্টরের যে প্রপার্টি সেটার ভিতরে দিস ইজ এ পারফেক্ট ডায়াম্যাগনেট, এবং এই ডায়াম্যাগনেট হলো একটা। এই যে দেখেন ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট পার ইউনিট ভলিউম, অ্যানালজি। একটু আগে ক্যাপিটাল পি দেখছিলাম, এখন ক্যাপিটাল এম দেখলাম, একই জিনিস, একই থিওরি। একটা পড়লে পরে আরেকটা পড়ার দরকার নাই। এই যে এখানে আপনার এই ভেক্টর পটেনশিয়াল, আমি স্কেলার পটেনশিয়াল বাইর করছিলাম ইলেকট্রিক ডাইপোলের জন্য, মনে আছে? ভি ইকুয়াল টু পি ডট এন, এরকম একটা টার্ম ছিল। পিটা হইলো ডাইপোল মোমেন্ট, এখানে আরো কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট গুলো লিখি নেই। পি ডট এন এটা ছিল ডাইপোল মোমেন্টের টার্ম। ঠিক একই রকম এই এম ক্রস আর, এটা হলো ভেক্টর পটেনশিয়াল, ওইটা ছিল স্কেলার পটেনশিয়াল, এখানে হলো ভেক্টর পটেনশিয়াল। অ্যানালজি দেখেন, এই যে এই ওইখানে ভি ছিল, এখানে এ ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, এবং ঠিক একই রকম ভাবে আমরা ওখান থেকে একটু আগে আমরা বাইর করছি ওই বাউন্ড চার্জের জন্য একটা ছিল আপনার ওই রো, একটা ছিল রো বি, আরেকটা ছিল সিগমা বি, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ক্ষেত্রে। ঠিক একই রকম ভাবে এখানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ক্ষেত্রে আপনার এর মান দুইটা টার্ম পাইলো। একটা হলো জে বি, এটা হলো ভলিউম কারেন্ট, আর কে বি এটা হলো সারফেস কারেন্ট, এবং দুইটা টার্ম পাইলাম। অ্যানালজি ঠিক একই রকম, এরকম একটু আগে আমি দেখছি ভি এর জন্য, এখন দেখতেছি এটার জন্য, এই এর জন্য। তাহলে এই আপনি সেরকম ভাবে বি এর মান বা স্মল এম এর মান এখানে আপনার এই মানে একটা ই এর ক্ষেত্রে আছে, সেই ক্ষেত্রে একটা স্পেয়ার আছে, এখানে চার্জ আছে, এবং সেক্ষেত্রে ঠিক একই রকম অঙ্ক আমরা ওখানেও করছিলাম, এই একই রকম অঙ্ক এখানেও করলাম। এখানে ওই বাউন্ড চার্জ আগে যেরকম করছিলাম সেরকম এখানে বাউন্ড চার্জের মান বাইর করছি। ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ ম্যাটার, ওই জে ইকুয়াল টু জে বি প্লাস জে এফ। একটু আগে আমরা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস এর ভিতরে গসেস ল বাইর করছি, ঠিক একই রকম ভাবে এখানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস এর ভিতরে অ্যাম্পিয়ার্স ল বাইর করলাম, এবং ওখানে 3 ইলেকট্রিক ভেক্টরস পাইছি, ডিইপি এন এইচ বি এম। অ্যানালজি একটা যদি আপনি ভালো মতো করে পড়েন, আরেকটা দেখবেন যে আরেকটা আর দেখতে হচ্ছে না, আরেকটা একবার দেখলে পরেই হয়ে যাচ্ছে। একটু আগে আমরা ওই ডি, ক্যাপিটাল ডি দিয়ে গসেস ল বাইর করছিলাম ফর ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস, আর এখন ওই বি ছাড়া এইচ দিয়ে আমি অ্যাম্পিয়ার্স ল বাইর করতেছি ফর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। দেখেন অ্যানালজি।
তো এখন ওইগুলার কিছু ছোট ছোট অঙ্ক আছে, আমাদের সময় শেষ হয়ে যেতেছে, ইয়ে করতে পারতেছি না। ঠিক একই রকম ভাবে বাউন্ডারি কন্ডিশন আছে, ম্যাগনেটিক সাবসিটিবিলিটি, ম্যাগনেটিক আমি একটু আগে বলছিলাম, ইলেকট্রিক যেরকম সাবসিটিবিলিটি আছে কাই ই, ঠিক একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড যত বেশি দিবেন ম্যাগনেটিক মোমেন্ট, ডাইপোল মোমেন্ট এম তত বেশি হবে। একটু আগে দেখছেন যে এমটা হইলো আপনার ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্রপোর্শনাল, তাহলে এম যত বেশি হবে ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম ক্যাপিটাল এম তত বাড়বে, এবং ক্যাপিটাল এমটা তাহলে একটা প্রপোর্শনাল টু বি বা প্রপোর্শনাল টু এইচ, এবং সেটা হলো কাই এম। এটা হলো ম্যাগনেটিক সাবসিটিবিলিটি। এটাও অ্যানালজি ইলেকট্রিক ফিল্ডের সাথে একদম একটার সাথে। এবং এই ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ক্ষেত্রে সাবসিটিবিলিটি নেগেটিভ, এই প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ক্ষেত্রে সাবসিটিবিলিটি পজিটিভ, আর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ক্ষেত্রে সাবসিটিবিলিটি আরো বেশি, অনেক বড়। এগুলার মান ছোট, 10⁻⁶ থেকে 10⁻⁴, আর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এটার মান আরো অনেক বড় আসবে। তাহলে পারমিয়েবিলিটি, এটা হলো ওই যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এপসাইলনের সাথে রিলেটেড মিউ, তার অ্যানালগাস কোয়ান্টিটি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, ওই যে একটু আগে যে আমরা ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে পোলারাইজ ম্যাটেরিয়ালের কথা বলছিলাম, যে ম্যাটেরিয়াল কত বেশি পোলারাইজ করা যায়, ঠিক একই রকম ভাবে যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসকে যত বেশি ম্যাগনেটাইজ করা যাবে সেটা হলো ফেরোম্যাগনেট ম্যাটেরিয়াল। একই এইখানে আপনার পার্মানেন্ট ম্যাগনেট, এটাকে ম্যাগনেটাইজ করে দিলে পরে, এবং ম্যাগনেটাইজ করে দিলে পরে ওইটা এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসে ওই ম্যাগনেটিজমটা অনেক সময় রিটেনশন থাকে, রিটেন করে ওই ম্যাটেরিয়ালসে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এটা ডোমেইন থিওরি। এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালসে এরকম ছোট ছোট ডোমেইন আছে, এবং এক এক ডোমেইনের ভিতরে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট গুলা একদিকে ওরিয়েন্ট, এইটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। আপনি যদি এইদিকে ম্যাগনেটিক ফিল্ড দেন একটা, দেখবেন যে সবগুলা ডোমেইন একই দিকে ওরিয়েন্ট, এই যে এইটা ঘুরে ওইদিকে যাবে। এটা এই কালোর মধ্যে লেখা হইতেছে না, কালোর মধ্যে লেখা বোঝা যায় না, সবগুলো একই দিকে যাবে। এটার ভলিউম বাড়তে পারে। তো এই একই দিকে যাওয়াটা মানে হলো যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এই প্যারাম্যাগনেটিক আগে ছিল সবগুলা সব দিকে যদি থাকে তখন ওটা প্যারাম্যাগনেটিক ছিল, যখন সবগুলো একই দিকে হবে তখন ওটা ফেরোম্যাগনেট হবে, এবং সেটা ম্যাগনেটিজম রিটেইন করবে। এটা হলো ডোমেইন থিওরি। এটাও আপনারা ওই সলিড স্টেট ফিজিক্সে দেখছেন। এটা বিএইচ লুপ, এই কতটুক রিটেইন করবে, কতটুক দিলে পরে আবার আগের জিরো ম্যাগনেটিক ফিল্ডে আসবেন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসে। এগুলো আপনারা বিএইচ কার্ভ, এটা আপনারা সবাই থার্ড ইয়ারে এই এক্সপেরিমেন্টটা করছেন, এবং আপনাদের ছাত্রদেরও খুব সম্ভবত করান, আচ্ছা, আমাদের এই সময় শেষ হয়ে যাইতেছে। ইলেকট্রোডাইনামিক চ্যাপ্টারটা অত বেশি আমি দেখব না। ইলেকট্রোডাইনামিক্সটা হইলো এটা কারেন্ট ইলেকট্রিসিটি, জে ইকুয়াল টু সিগমা এফ। এই জিনিসটা হইলো আপনার ওহমস ল আছে না, ওহমস লর মাইক্রোস্কোপিক ফর্ম। হ্যাঁ, জে ইকুয়াল টু সিগমা এফ, এই এফটা মানে এটাকে এফ না দিয়ে এটাকে ই লিখতে পারেন, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড দিলে পরে ওইটা হবে, এটা মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল। ওই যে জে ইকুয়াল টু সিগমা ই, অ্যাকচুয়ালি ই দিয়েই করছে, এইটাই হলো মাইক্রোস্কোপিক ওহমস ল। এবং এই রেজিস্টিভিটি, ওই সিগমা একটা হলো কন্ডাক্টিভিটি, সিগমার ইনভার্স নিলে পরে রেজিস্টিভিটি রো হয়। এই রোটাকে বলে আপনার স্পেসিফিক রেজিস্ট্যান্সও বলে আপনারা, বা আপেক্ষিক রোধ, যেটা আপনাদের এইচএসসির বইতে ছাত্ররা পড়ে। এটা নিয়ে আমি বেশি সময় নষ্ট করব না, এটা মানে বেশি সময় এখানে করব না। আপনি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এগুলো আপনারা দেখছেন, এগুলা ওই ফার্স্ট ইয়ারের পড়া সব। ইএমএফ তৈরি হয় আপনি যদি ওই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এই কারেন্ট লুপ মুভ করেন, তাহলে তার ভিতরে ইনডিউস কারেন্ট তৈরি হবে, ইএমএফ, ফ্যারাডেজ ল। ওই ফ্যারাডেজ ল যেখানে আছে, ইনডিউসড ইএমএফ, ডি5, ফ্লাক্স, এগুলো আপনারা এইচএসসি বইতে পড়া। তো লেটস নট ওয়েস্ট এনি মোর টাইম হিয়ার। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেজ ল,
এই ফ্যারাডেজ ল এর ডিফারেন্সিয়াল ফর্ম, এটা হলো ইন্টিগ্রাল ফর্ম থেকে ডিফারেন্সিয়াল ফর্মে আসলাম খুব ইজি, এক টার্নে চলে আসা যায়। এখানে হইলো যে যেখানে যেখানে আপনার ওই চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড ওখানে আপনার ইনডিউস ইএমএফ তৈরি হইতেছে, এবং এটা দিয়ে আপনি যন্ত্র বানাইতে পারবেন এটাকে ইউজ করে। আমাদের এই মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স এগুলা ফার্স্ট ইয়ারের পড়া, এখানে আসলে এই সিলেবাসের ভিতরেও নাই, আই এম শিওর আপনাদের এখানে অত নাই। এনার্জি ইন ম্যাগনেটিক ফিল্ডস, ওই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালসে যেরকম এনার্জি স্টোর করতে পারেন, হ্যাঁ ঠিক এরকম ভাবে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসে এনার্জি স্টোর করে রাখা যায়। এবং এই যেমন আপনার এনএমআর যখন করি আমার শরীরের ভিতরে এমআরআই, তখন আমরা এনার্জি ওই স্টোর করি, এবং এগুলো খুবই ইন্টারেস্টিং। ওই একই ধরনের ফিজিক্স, ওই আরসি সার্কিটের যেরকম ফিজিক্স ঠিক একই রকম ফিজিক্স আমার এনএমআর করা বা ইএসআর করা। ম্যাক্সওয়েলস ইকুয়েশন আমরা এখান থেকে নেক্সট ক্লাস শুরু করব। তাহলে আজকে মানে এখন এখানে ব্রেক করি, আমাদের 11টায় বোধহয় নেক্সট ক্লাস, না স্যার 11টা। হ্যাঁ এখন ব্রেকিং টাইম 11। স্যার আমাদের এই বইটা কি পিডিএফ পাওয়ার